সো আচ্ছা, ওকে। কি অবস্থা তোমাদের? এত কম সংখ্যক কেন? মাত্র 36 জন। পরে আবার বলবে না তো যে ওরা জয়েন করতে পারে নাই বা কোনো সম্ভব কোনো প্রবলেম? আমি কিন্তু এই টপিক আর পড়াবো না। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমি খুব স্লো যাচ্ছি। এখানে আমরা ফাইনাইট ডিফারেন্স মেথডটা নিয়ে আলোচনা করব, এবং এখানে মোটামুটি আমাদের ফাইনাইট ডিফারেন্স মেথড যেটা আমরা গত ক্লাসে ধরছিলাম, যে numerical solution of partial differential equation. স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার। আমাকে একটু রেসপন্স করবা। আচ্ছা, ঠিক আছে। সো আমরা গত ক্লাসে যেটা আমরা শুরু করেছিলাম, আমরা ঠিক সেই জায়গাতেই যাব, যে আমরা প্রথমেই একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আমরা শুরু করেছিলাম, এবং যে কোনো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে রিপ্রেজেন্ট করবে, যে আমাদের কখন এটা ইলিপ্টিক হবে, কখন প্যারাবোলিক, কখন হাইপারবোলিক হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং আমাদের 3 ধরনের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা বলেছিলাম। একটা হচ্ছে আমাদের প্যারাবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, অথবা আমাদের হিট ইকুয়েশন। একটা হচ্ছে আমাদের হাইপারবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ওয়েভ ইকুয়েশন, আর একটা হচ্ছে আমাদের লাপ্লাস ইকুয়েশন। সো আমরা গত ক্লাসে মোটামুটি আমাদের প্যারাবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ওর হিট ইকুয়েশনটা আমরা শুরু করেছিলাম, ঠিক আছে? সো আমরা কি মোটামুটি জিনিসটাকে একটু ধরতে পেরেছিলাম? তোমাদেরকে আমি 2টা কাজ দিয়েছিলাম মনে হয়, যে আমাদের ডিফিউশন ইকুয়েশনটা কনসিডার করে আমাদের এফটিসিএস, আমাদের 3টা স্কিম ছিল। একটা ছিল এফটিসিএস স্কিম, আরেকটা কি ছিল পিটিসিএস, আরেকটা ছিল এফটিসিএস। হ্যাঁ, একটা ছিল ফরওয়ার্ড ডিফারেন্স ফর টাইম, একটা ছিল ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর টাইম, আর একটা ছিল দুটোই সেন্ট্রাল ডিফারেন্স নিয়ে আমাদের আহ, আহ, কি বলে এটাকে, এক্সপ্লিসিট ইমপ্লিসিট। হ্যাঁ, এবং এক্সপ্লিসিট মেথড আমরা জানি যে এটা কন্ডিশনালি স্টেবল, ইমপ্লিসিট মেথড এটা হচ্ছে আনকন্ডিশনালি স্টেবল। হ্যাঁ, মনে হয় আমরা এটা একটা ওই আলোচনা রকমের কোনো করছি। এক্সাম্পল, মানে ওইরকম যে ডিফিউশন ইকুয়েশন থাকবে সেখান থেকে যে আমি এফটিএস সিএস বা যে ওগুলো ড্রাইভ করব, মানে এরকম কোনো এক্সাম্পল মানে খুঁজে পাচ্ছি না স্যার। একটা এক্সাম্পল পাইলে হতো কি, মানে হুবহু যে এরকম প্রশ্ন থাকবে সেখান থেকে এইভাবে আমরা আসবো, মানে ডেরিভেশনটা তো আমরা বুঝতে পারছি, বাট এক্সাম্পল দিয়ে যদি একটা স্লাইড পেতাম তাহলে মনে হয় ভালো হতো, মানে কোথাও খুঁজে পাচ্ছি না স্যার ওইরকম। আমি তো তোমাদেরকে গত ক্লাসে তো ওই যে আমি যেটা থেকে আমি পাইলাম, আমি তো অবশ্য আহ, বই থেকে নেইনি। আমি তো ওই, স্যার আপনি যেটা দেখছেন ওখানে তো হ্যাঁ এক্সাম্পল নাই যে ম্যাথমেটিক্যাল কোন ইকুয়েশন আছে সেখান থেকে আমি ড্রাইভ করব, মানে এরকম তো নাই, ওটা তো জাস্ট ডেরিভেশন এফটিসিএস টা কিভাবে হচ্ছে। হ্যাঁ, তুমি তো যখন প্রবলেম থাকবে তখন তুমি ওটার স্কিমটা ইউজ করে তুমি সলিউশন বের করবা। এখানে তো তোমার ডিরাইভেশনটা হচ্ছে আমাদের বোঝার জন্য, যে আমাদের যে স্কিমটা আমরা যেটা ইউজ করব, এটার হচ্ছে ডিরাইভেশনটা। এটা তো আমরা গত ক্লাসে মনে হয় একটু আলোচনা করেছিলাম, যে আমাদের বেসিক হচ্ছে যে ফাইনাইট ডিফারেন্স মেথডে আমরা একটা প্যারাবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই যে এখানে একটা ডিফিউশন ইকুয়েশন, আমি শুধু এই ইকুয়েশনটা আমি বলেছিলাম, যে আমাদের এই যে এটা 1 নম্বর ইকুয়েশনটা, যেটা ডেল ইউ ডেল টি ইকুয়াল টু আলফা অফ ইউ এক্স এক্স। এখানের মধ্যে আমাদের জেনারেল কিছু কন্ডিশন দেওয়া থাকবে, হোয়াটএভার ইট ইজ। সো এখান থেকে আমাদের নিউমেরিক্যাল স্কিমটা আমরা কিভাবে ডিরাইভ করবো, তাহলে আমার স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে তোমার যেটা আমরা বলেছিলাম, যে আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে ইউটি ইকুয়াল টু আলফা অফ ইউ এক্স এক্স। সো এইটা হচ্ছে আমাদের বেসিক ডিফিউশন ইকুয়েশন অথবা প্যারাবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এখান থেকে আমরা এটার এক্সপ্লিসিট স্কিম কিরকম ভাবে বের করতে হবে, ইমপ্লিসিট স্কিমটা কিভাবে বের করতে হবে, সেটা
আমরা আগে ডিরাইভেশনটা, যে আমার একটা প্যারাবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ওয়েদার ইট ইজ ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার, হ্যাঁ, আহ, আহ, হোক না কেন, সরি ওয়ান ডাইমেনশন বা টু ডাইমেনশন হোক না কেন, এটা আমরা করতে পারবো। তাহলে আমরা ওখানে বলেছিলাম যে যদি আমার এটা প্যারাবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়, তাহলে এই যে ডেরিভেটিভ যে টার্মটা সেটা আমার ফাইনাইট ডিফারেন্স মেথডে কিভাবে চেঞ্জ হবে, ফার্স্ট ডেরিভেটিভটা। তারপরে হচ্ছে এফটিসিএস এর জন্য আমাদের সেকেন্ড ডেরিভেটিভটা কিভাবে চেঞ্জ হবে। ওকে, দেন এখান থেকে এইটা হচ্ছে আমার নিউমেরিক্যাল স্কিম, এইটা আমরা অ্যাপ্লাই করব। আমাদের একটা প্রবলেম আজকে আমি দেখাবো, কিছু প্রবলেম দেওয়া থাকবে, এই প্রবলেমটাতে আইদার আমাদের স্কিমটাতে বলে দেওয়া থাকবে যে এটা ইউজিং দ্য এক্সপ্রেসিভ স্কিম, অথবা ইউজিং দ্য ইমপ্লিসিট স্কিম, অথবা ইউজিং দ্য Craig-Nicholson মেথড। সো whatever it is mentioned in your question, তখন আমরা সেটা ইউজ করব। তাহলে তার আগে আমি যেটা বলেছি যে আমাদের ডিরাইভেশনটা যদি আমরা শিখতে পারি, যে এইটা হচ্ছে আমার একটা স্কিম, এটাকে আমি কম্পিউটেশনাল কোড হিসাবে লিখতে পারবো, অথবা এটাকে আমি প্রবলেম সলভার ক্ষেত্রে আমরা এখানে থেকে বের করতে পারবো। যেমন এখানে আমরা বলেছি এক্সপ্লিসিট হচ্ছে যে এখানে একটা মাত্র আননোন আছে, বাকি সব হচ্ছে নোন, কারণ বাকি ডান দিকে সবগুলা এন আর বাম দিকে হচ্ছে এন প্লাস ওয়ান। এখন যদি তোমার ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকে, ফর এক্সাম্পল এন ইকুয়াল টু যদি তুমি 0 বসাও, তাহলে তুমি ফার্স্ট ইটারেশন স্টেপটা পেলা, এভাবে এন ইকুয়াল টু 2 3 4 এভাবে তুমি পেয়ে যাবে। এইটা আমি ডিরাইভেশনের জন্য বলেছিলাম। হ্যাঁ, সো এইটা যদি আমরা করতে পারি, তারপরে হচ্ছে বিটিসিএস ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর দ্য টাইম ডেরিভেটিভ, তারপরে হচ্ছে সিটিসিএস। এখন এই জিনিসগুলো যদি আইডিয়া থাকে, এইটার উপর বেসিস করে আমরা বলেছিলাম যে ক্র্যাগ-নিকলসন মেথড যেটা, সেটা আমরা ডিরাইভ করতে পারবো। ওকে, তাহলে ক্র্যাগ-নিকলসনে হচ্ছে যে মোটামুটি আমাদের দুটোই জিনিস, যে বোথ এফটিসিএস এন্ড বিটিসিএস স্কিমস আর ফার্স্ট অর্ডার ইন টাইম এন্ড সেকেন্ড অর্ডার ইন স্পেস। এটা তো আমাদের ডিফিউশন ইকুয়েশনে আছে অলরেডি। Since they are first order accurate in time, therefore the time step del t must be kept small to ensure the acceptable accuracy. So a scheme having the second order accuracy in time for the partial parabolic partial differential equation, কিভাবে হবে এটা? Obtained by taking the average of, তাহলে দেখো একবার এফটিসিএস আর একটা বিটিসিএস, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? যে এফটিসিএস এ আমরা বলেছিলাম যে একটা মাত্র আননোন থাকবে আর বাকি সব নোন, ফর এক্সাম্পল এটা n টাইমস। আর বিটিসিএস এ হচ্ছে এটা হচ্ছে আমাদের ইমপ্লিসিট স্কিম, যেখানের মধ্যে n+1 এর তার একাধিক থাকবে। তাহলে এই যে এখানে মেইন জিনিস, the new scheme known as the Craig-Nicholson scheme, named after their inventors দুইজন, ক্র্যাং এবং নিকলসন। তাহলে এটা কিভাবে আসছে? the finite difference approximation of the model equation at n+half। তাহলে দেখো আমাদের এটা হচ্ছে আমাদের কারেন্ট লেভেল। ওকে, nটা হচ্ছে আমার কারেন্ট লেভেল, আর n+1 টা হচ্ছে আমার নেক্সট লেভেল বা আননোন কোয়ান্টিটি। তাহলে এটার মাঝখানে যেটা, সেটা হচ্ছে আমাদের n+half। ওকে, সো এইটার আমাদের n+half টাইম লেভেল ক্যান বি রিটেন এজ, তাহলে দেখো ইউটি আমার ডিফিউশন ইকুয়েশন ঠিক আছে, ইউটি আলফা অফ ইউএক্সএক্স। তাহলে আমরা টাইম স্টেপটা জাস্ট মাঝামাঝি যেটা আছে n+half নিলাম। তাইলে এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে, সবাইকে একটু বলবো যে এইখানে দেখো আগে আমরা যেটা করেছিলাম সেটা ছিল আমাদের আইদার ইউএক্সএক্স n মানে হচ্ছে টাইম, আরেকটা ছিল আমাদের বিটিসিএস ছিল n+1। তাহলে একবার এটা হচ্ছে আমার এফটিসিএস, ওকে, আর এটা হচ্ছে আমার বিটিসিএস অর্থাৎ n+1, এবং দুটো স্পেস ডেরিভেটিভ নিয়ে দুটোর এভারেজ করা হয়েছে, দুই দ্বারা ভাগ করে। এইটাই হচ্ছে Craig-Nicholson, দ্যাটস দ্য কম্বিনেশন অফ এ এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? এইটাই হচ্ছে আমাদের Craig-Nicholson মেথডটা। আমি ডেরিভেশনটা আরেকটা স্লাইড আছে আজকে আমি দেখাবো। তাহলে এটা একটু মনে রাখতে হবে। তাহলে প্রথমে হচ্ছে আমাদের কারেন্ট লেভেল এবং নেক্সট লেভেল n এবং n+1 এর মাঝামাঝি যেটা, সেটা হচ্ছে আমাদের n+1, অফকোর্স এটা আমাদের আননোন। ওকে, তাহলে ফাইনাইট ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন ফর দ্য মডেল ইকুয়েশন এট n+half টাইম লেভেল। সো দুই দিকে n+half নিয়েছে।
তাহলে এখন আমাদের এই যে সেকেন্ড ডেরিভেটিভে দেখো একটা হচ্ছে আমার n আর একটা হচ্ছে n+1। তাহলে n টা হচ্ছে আমার নোন কোয়ান্টিটি, দুটোই কিন্তু আমার স্পেস ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার, আর n+1 হচ্ছে আমার আননোন। তাহলে দুটোকেই নিয়েছে এবং নিয়ে দুটোর এভারেজটা করেছে। তাহলে এইটার ডেরিভেশনটা যখন আমরা যাব, এটাই হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক নিকলসন মেথড। সো we have to express uxx at n plus half time level by the average of the previous and current time level. Okay, n plus 1. তাহলে n টা হচ্ছে previous, সরি n টা হচ্ছে আমার current level আর n plus 1 টা হচ্ছে আমার next level. So the time derivative of n plus half time level and the space derivative may now approximated by the second order central difference approximations. তাহলে এখন আমাদের এই যে এটা আমাদের এখন আমরা চলে আসছি ফাইনাইট ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন। আমাদের ছিল ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমরা চলে আসছি ডিফারেন্স ইকুয়েশনে। সো এটা আমাদের n+1 ফরওয়ার্ড ডিফারেন্স, আর এটা হচ্ছে আমার একটা হচ্ছে ফরওয়ার্ড, একটা হচ্ছে আমার ব্যাকওয়ার্ড। ঠিক আছে, একদিকে দেখো আননোন কোয়ান্টিটি n+1 আর একদিকে হচ্ছে n, আর নিচের দুটোই সেম। এটা একটু মনোযোগ দিলে দেন এই যে এটা এখানে ডি, এটা হচ্ছে আরবিটারি, তুমি এটাকে অনেক সময় আর ধরতে পারো, এটাকে অনেক সময় অন্য টার্ম হিসাবে তুমি ধরতে পারো। তাহলে আমাদের এখানে ডেল এক্স স্কোয়ার অথবা ডেল টি, এটা ডি এর মানটা সম্ভবত ওরা ধরেছে কোথায় যেন। তাহলে এখন এইটা হচ্ছে আমার এই যে ইকুয়েশন 14 যেটা, এইটা হচ্ছে আমরা যখন নিউমেরিক্যাল সলিউশন যখন ইউজ করব, কোনো একটা প্রবলেম যখন বলবে যে অ্যাপ্লাইং ক্র্যাঙ্ক নিকলসন স্কিম, তখন আমরা এই স্কিমটা ইউজ করব। ঠিক আছে, তাহলে এইটার জন্য আমাদের এটাকে অ্যালগরিদম আকারে ওরা অন্যভাবে লিখছে। হ্যাঁ, এটাকে অনেক সময় কোন আমাদের ইয়ের বইয়ে কি বলে, শঙ্করের রামের বইয়ে দেখবা যে এই ডিটাকে স্মল আর হিসাবে ট্রিট করেছে, দ্যাটস দ্য রিমেইনিং পার্ট ইজ সেম। তাহলে স্টেবিলিটি অ্যানালিসিস ইন্ডিকেট দ্যাট ইমপ্লিসিট মেথড ইজ আনকন্ডিশনালি স্টেবল। তাহলে বোঝা গেল যে আমরা প্রথমেই আমরা এফটিসিএস স্কিম দিয়ে যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের এক্সপ্লিসিট স্কিম, বিটিসিএস যেটা দিয়ে আমরা পেয়েছিলাম সেটাকে আমরা বলেছি ইমপ্লিসিট, আর সেন্ট্রাল যেটা সেটা তো একটা স্কিম, এটা আছে। হ্যাঁ, এটাকে বলি আমরা সিটিসিএস। সো এখন ফরওয়ার্ড ডিফারেন্স টাইম ডেরিভেটিভ এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্স টাইম ডেরিভেটিভ এফটিসিএস বিটিসিএস দুটোকে কম্বাইন করে আমাদের দুটো স্পেস নেওয়া হয়েছে। স্পেস ডেরিভেটিভের একটাকে নেওয়া হয়েছে কারেন্ট লেভেল, আর একটা হচ্ছে n+1 নেক্সট লেভেল। এই দুটোকে নিয়ে এভারেজটা নিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক নিকলসন মেথড। এটা একটা ইমপ্লিসিট মেথড এবং এটা হচ্ছে আমাদের আনকন্ডিশনালি একটা স্টেবল টেকনিক। এই জন্য ক্র্যাঙ্ক নিকলসন একটা রিলায়েবল একটা টেকনিক, এটা ইউজ করা যায়। আচ্ছা, এটা জেনারেলাইজ যদি সম্ভব হয় আমরা করবো, আদারওয়াইজ দরকার নেই। আচ্ছা, তোমরা যেটা বলছিলা এটা আমি করাবো। অসুবিধা নেই, আমরা প্রবলেমে ফিরে যাই। আচ্ছা, সো আমরা কালকে যেটা আলোচনা করেছিলাম এটা মনে হয় আমাদের ফাইনাইট ডিফারেন্স মেথড। ওকে, আর দেন কনভার্জেন্স স্টেবিলিটি আমরা এখানে আসবো। এখন ধরো এইটা হচ্ছে তোমার প্রবলেম, যে প্রশ্নটা করেছিলাম হ্যাঁ, এই প্রশ্নটা করলা যে, জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে ধরো এইটা হচ্ছে আমাদের প্রবলেম। ঠিক আছে, এখন বলা হচ্ছে যে সলভ দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে কিছুই বলে নাই যে এখানে আমি কোনটা ইউজ করব। সো এখানে নরমালি আমরা যেটা ইউজ করি যে আমাদের এফটিসিএস স্কিমটাকে আমরা সাধারণত ইউজ করে থাকি। সো এটা হচ্ছে আমরা আমাদের বাউন্ডারি ভ্যালু এক্স এর মান 0 থেকে 1 পর্যন্ত, আর এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু টি ইকুয়াল টু 0।
সো এখান থেকে আমাদের এই কিছু ক্লু দিয়েছে যে আমাদের স্টেপ সাইজ যেটা h along the x axis সেটা হচ্ছে 0.25, along the y axis যেটা সেটা হচ্ছে আমাদের 0.25। হ্যাঁ, find the u of xt, uটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, xt ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন ওই যে আমরা একটু আগে যে ওখানে যে স্মল ডি যেটা আমরা পেয়েছি এটা আসলে ল্যামডা অথবা স্মল আর। ওকে, সো ল্যামডা অথবা স্মল আর ইকুয়াল টু কে বাই এইচ স্কয়ার। তাহলে কেটা কি? কেটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস বা টাইম এক্সিস বরাবর যে ইয়েটা দুটো গ্রিড পয়েন্টের মাঝখানে যে ডিসটেন্সটা সেটা হচ্ছে কে, আর এক্স এক্সিস বরাবর গ্রিড পয়েন্টের দুটো গ্রিড পয়েন্টের যে ডিসটেন্সটা সেটা হচ্ছে এইচ। সো কে বাই এইচ স্কয়ার, দ্যাটস 4। তাহলে আমরা এখান থেকে মোটামুটি এখন যদি আমরা স্কিমটাতে যাই, এখন দেখো এই জিনিসটা যেটা u of x minus h of t, এইটাকে কিন্তু আমরা আমাদের একটু আগে আমরা যেটা পড়েছিলাম আমরা কিন্তু এভাবে লিখতে পারি, যেমন ধরো u, ওকে, x minus h মানে হচ্ছে ধরো i minus 1, ওকে, i minus 1 মানে x axis, ওকে, x minus h, আর টি মানে হচ্ছে ধরো n, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দিয়ে যদি তুমি লেখো তাহলে এটা হচ্ছে আমাদের এটা। হ্যাঁ, এটা হচ্ছে স্পেস ডেরিভেটিভটা। সো দিস ইজ মাইনাস 2 অফ আগের এক্স্যাক্টলি আগের ফর্মুলা, তুমি জাস্ট এখানে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, তাহলে এটাকে আমরা বলতে পারি দ্যাটস n টি ডেরিভেটিভ যেটা, আর x মানে হচ্ছে আমার i, ওকে, তারপরে হচ্ছে প্লাস একই রকম ভাবে লিখতে অসুবিধা হচ্ছে, then u of তাহলে এখন i মাইনাস আসছে তাহলে এখন হবে i প্লাস, ওকে, দিস ইজ অ্যাকচুয়ালি i প্লাস and then n, কারণ এটা কারেন্ট স্টেপ, ঠিক আছে। আর যেহেতু x x আছে ডিভাইডেড বাই ডেল x স্কয়ার, ডেল x কে সাধারণত h দ্বারা প্রকাশ করা হয়, সো দিস ইজ h স্কয়ার। এটা গেল তোমার u of xx। হ্যাঁ, আলফা থাকলে 1 বা আলফা যদি না থাকে আলফার মান 1। সো দিস ইজ ইকুয়াল টু, এখন যদি আমরা টাইম ডেরিভেটিভ ডেল ইউ ডেল টি তে যদি যাই, সো দিস ইজ u of, দেখো এখানে t প্লাস k, তার মানে কি হবে n প্লাস 1 হবে। এই রহমত বোঝা যাচ্ছে? and then this is I, মিঠু জয়েন করো নাই, মাইনাস জি স্যার করছি। u of n then I, আর যেহেতু ডেল টি আছে তাহলে নিচে হচ্ছে আমাদের k, ওকে, ওকে, তাহলে এইটা হলো আমাদের, তাহলে এটা ছিল আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমরা কোথায় যাচ্ছি? ডিফারেন্স ইকুয়েশন। এবং ডিফারেন্স ইকুয়েশনকে এখন ধরো আমার এইচ এবং কে এর মান, এটা সাধারণত যদি গ্রিডটা যদি আমার স্কয়ার গ্রিড হয়, স্কয়ার গ্রিড কিভাবে বুঝবো? যেমন ধরো আমাদের এই ফাইনাইট ডিফারেন্স মেথডে আমরা সাধারণত গ্রিডিং আমরা করি যে এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল কতগুলো লাইন যখন আমরা টানবো, হ্যাঁ, এই গ্রিড গুলো যে কোনো একটা স্কয়ার গ্রিড যদি তুমি নাও আলাদাভাবে যদি তুমি করো, এটা হচ্ছে সামথিং লাইক স্কয়ার। এখন তোমার প্রশ্ন হতে পারে স্কয়ার কিভাবে বুঝলাম? কারণ আমাদের অলরেডি যে ডেফিনেশনটা যেটা দেওয়া, প্রবলেমটা যেটা দেওয়া আছে, এখানে দেখবা যে তোমার এইচ এবং কে এর মান সেম দেওয়া আছে। এটা দেখো এইচ হচ্ছে 0.25, কে হচ্ছে 0.25, রাইট? সো এখান থেকে আমরা এই গ্রিড পয়েন্ট থেকে আমরা এখানে যাই, অথবা আমাদের সরি, অথবা আমাদের এখান থেকে ওয়াই এক্সিস বরাবর বা টি এক্সিস বরাবর যাই, তাহলে এটাকে আলাদাভাবে আমরা একটা গ্রিড দেখাইতে পারি। তাহলে এইটাকে বলা হয় স্কয়ার গ্রিড, অর্থাৎ এক্স এবং ওয়াই বা টি এর দিকে যদি লাইনটা যদি সমান থাকে স্কয়ার গ্রিড। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে এইচ এবং কে এর মান বসিয়ে তো আমরা ল্যামডার মানটা বের করেছি। সো এখন এখান থেকে আমাদের অলরেডি আমরা আমাদের স্কিমটা আমরা পেয়েছি। তাহলে এইটাকে যদি তুমি জাস্ট এক্সপ্যান্ড করো, কারণ আমরা ওই যে 16 আমরা কিভাবে পেয়েছি, আমাদের এই যে এখানে ল্যামডার একটা মান আমরা পেয়েছি কে বাই এইচ, ওকে। সো এখান থেকে, আচ্ছা তোমরা কি বুঝতে পারতেছো আমার পড়াটা?
জি স্যার। আচ্ছা, তাইলে এই যে এখান থেকে আমরা জাস্ট এইচ এবং কে এটা দিয়ে ল্যামডার মানটা বসালে তখন এখান থেকে 16 চলে আসবে। সো এইটা হচ্ছে আমার নিউমেরিক্যাল স্কিম। তুমি যদি একটা স্ট্যান্ডার্ড ফর্ম যদি ফলো করো, সো এইটাকে ওই যে আমরা একটু আগে যেভাবে লিখলাম, ইচ্ছে করলে আমরা ওইভাবে লিখতে পারি যে দ্যাটস অ্যাকচুয়ালি যে আমাদের u অফ t প্লাস x মানে হচ্ছে কি, t প্লাস k মানে হচ্ছে কত, n প্লাস 1, আর x যেটা স্পেস ডেরিভেটিভ, যেটা মানে স্পেসটা হচ্ছে নিচে হবে, টাইমটা হচ্ছে উপরে হবে। সো এইটা হচ্ছে আমার স্কিম। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমরা ডিফারেন্স স্কিমে চলে আসছি। সো এইটা হচ্ছে আমার মেইন। এখন এখান থেকে আমরা কি করব, আমাদের ওই যে কন্ডিশন গুলো যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে ইম্পোজ করবো। তাহলে দেখো আমাদের এখানে যে প্রবলেমটা, যেটা আমি এটা তোমাদেরকে করতে বলবো না, এটা আমি জাস্ট একটু বুঝাই দিচ্ছি। আমাদের স্পেসিফিক প্রবলেম আছে, আমরা ওখানে যাব। এই যে আমাদের u of 0t or u of 1t is equal to 0, আর initial condition u of x 0 equal to sin of pi x. Okay, so এখান থেকে যখন t equal to 0, আমরা জানি এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল লাইন বা ইনিশিয়াল কন্ডিশন, আর এই যে লাল যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের বাউন্ডারি ভ্যালু। সো এই বাউন্ডারি ভ্যালু গুলো আমাদের জানা আছে, ইনিশিয়াল কন্ডিশন গুলো জানা আছে। সো মাঝখানে যে ডট লাইন গুলো বা গ্রিন লাইন গুলো যেগুলো আছে, এই যে 9টা বা 12টা, সেটার মান আমরা বের করতে যাচ্ছি। ওকে, সো x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু 1। তাহলে একটা হচ্ছে লেফট বাউন্ডারি x ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে রাইট বাউন্ডারি x ইকুয়াল টু 1। এটার মান আমাদের দেওয়া আছে, দ্যাটস 0। তাহলে এই 0 এর মান, বাউন্ডারি মানগুলো দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে sin n পাই যেটা দেওয়া আছে, তাহলে u of x equal to sin of pi x। তাহলে এখন ধরো তুমি এখান থেকে x এর মান 0.25, x এর মান 0.5, x এর মান 0.75, আর x এর মান এখানে 1, এটা তো আমরা বসাইতে পারি। সো এখান থেকে এই মানগুলো যখন আমি বসাবো, তাহলে নেক্সট স্টেপে হচ্ছে আমার এই মানটা আসছে। ওকে, সো এই যে আমাদের এই নিউমেরিক্যাল স্কিমে আমাদের x এর মান অথবা h এর মান 0.25, k এর মান 0.25 বসাইলে আমরা এটা পাচ্ছি। তাহলে মানটা আমার কোথায় যাচ্ছে একটু বোঝার জন্য নিউমেরিক্যাল স্কিমটা, এই যে দেখো আমি একটু আগে আমাদের 0.25 এর জন্য মানটা পেয়েছি। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের জাস্ট 0.5 এর জন্য ওটা নেক্সট ভ্যালুটা কত হবে সেটা আমরা পাচ্ছি। হ্যাঁ, সো এইভাবে যেতে যেতে আমাদের টোটাল রেজাল্টটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। সো ইন দ্যাট কেস আমরা এখান থেকে এই মানটা আমরা পাবো। কি লাগবে তোমার? এই যে আমাদের এই মানগুলো আমরা ইন দ্য সেম প্রসেস আমরা বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমাদের ক্র্যাঙ্ক নিকলসন। আমার ডেরিভেশনটা আমি আবার দেখাবো। ক্র্যাঙ্ক নিকলসন আমরা অলরেডি একবার দেখে আসলাম। তাহলে দেখো, ক্র্যাঙ্ক নিকলসন মেথডটা আমরা ফাইনাইট ডিফারেন্স মেথডে বের করতে যাচ্ছি। derive the interval x into sub interval with h, derive the interval t। তাহলে একটা হচ্ছে x axis এর বরাবর আর একটা হচ্ছে টাইম অ্যাক্সিস বরাবর, ঠিক আছে। টাইম অ্যাক্সিস বরাবর আমাদের দুটো গ্রিডের মাঝখানে ডিফারেন্সটা আমরা কে ধরছি, আর এক্স অক্ষ বরাবর ডিফারেন্সটা আমাদের h ধরা হয়েছে। সো দ্য সেম ওয়ে, তাহলে এখানে দেখো ব্যাকওয়ার্ড এবং সেন্ট্রাল ডিফারেন্স, কারণ এটা ইমপ্লিসিট মেথড। তাহলে আমরা এখান থেকে ডেল ইউ ডেল টি, এটা ডিরাইভেশনটা, এটা ডেরিভেটিভটা এটা আসছে, আর সেকেন্ড ডেরিভেটিভ যেটা সেটা আসছে আমাদের এইভাবে। ওকে, সো আমাদের স্পেস ডেরিভেটিভ, বাম দিকেরটা আমাদের স্পেস ডেরিভেটিভ। সো এটা হচ্ছে আমাদের ডেল এক্স স্কোয়ার, ডেল ইউ ডেল এক্স স্কোয়ার এটার জন্য, আর এটা হচ্ছে আমাদের যেহেতু ব্যাকওয়ার্ড টি মাইনাস কে আসছে। ওকে, রাইট। সো এখন এখান থেকে আমরা জাস্ট কে বাই এইচ স্কোয়ার দিয়ে বাকি টার্মগুলো আমরা একসাথে করলাম। ওকে, দেন করার পরে আমাদের যেটা আসছে, আমরা ক্র্যাঙ্ক নিকলসন মেথডটা আমরা ডিরাইভ করছি। ওকে, সো এটা আমাদের একটা ফর্মুলা আসছে। যাই হোক, এটা আমরা ইউজ করবো না, আমার এটা আমরা ডেরিভেশনটা দেখাবো। ওকে,
এগুলো হচ্ছে আমাদের প্রবলেম সলভিং এর জন্য। আমরা আপাতত এটা ফলো করব না, আমরা একটা স্ট্যান্ডার্ড মেথডে আমরা যাব। তাহলে এক্সপ্লিসিট মেথড আমাদের এফটিসিএস এ হবে, আর ইমপ্লিসিট মেথডের একটা এক্সাম্পল হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক-নিকলসন মেথড। আচ্ছা, আমি যেটা বলছিলাম আমরা ডিরাইভেশনটা এখান থেকে ফলো করব। আমি এটা নিয়েছি আমাদের শঙ্করারাবের বইটা থেকে, আমরা এখান থেকে ফলো করব। ঠিক আছে? তাহলে ডিফিউশন ইকুয়েশন, তাহলে ডিফিউশন মানে কি ডেল ইউ ডেল টি, আর একটা হচ্ছে ডেল টু টি ডেল এক্স স্কয়ার। সো এখান থেকে আমাদের কি করব, আমাদের এই যে অ্যাপ্রক্সিমেট বাই রিপ্লেসিং বোথ টাইম এন্ড স্পেস ডেরিভেটিভ বাই দ্য সেন্ট্রাল ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন। এখানে সিটিসিএস স্কিমটা দেওয়া হয়েছে, সিটিসিএস। হ্যাঁ, ওই যে একটু আগে আমাদের n প্লাস হাফ ছিল, which is halfway between the great। তাহলে একটা হচ্ছে n আর একটা হচ্ছে n প্লাস 1, একটু আগে আমরা দেখিয়েছিলাম, দুটোর মাঝখানে হচ্ছে আমাদের n প্লাস হাফ। So this diffusion equation now you can derive as like this। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে ডেল ইউ ডেল টি যেটা পার্শিয়াল ডেরিভেটিভ যেটা আছে, এটার ক্ষেত্রে আমরা n প্লাস হাফ, সো ডান দিকে আমাদের n প্লাস হাফ নেব। কিন্তু এখানে আমাদের যেহেতু এটা ক্র্যাঙ্ক-নিকলসন, আমরা আগেই বলেছি যে এখানে দুটো স্পেস ডেরিভেটিভের জন্য একটা হচ্ছে আমার ফরওয়ার্ডে হবে আর একটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ডে হবে। সো একটা আননোন কোয়ান্টিটি হচ্ছে n প্লাস 1 আর একটা নোন কোয়ান্টিটি হচ্ছে n, দুটো নিয়ে দুটোর অ্যাভারেজ। এটাই হচ্ছে আমাদের মূলত ক্র্যাঙ্ক-নিকলসন টেকনিক। তোমাদের ডেরিভেশনটা তোমরা এটা ফলো করবা। সো এখান থেকে আমরা জাস্ট ডেল টি ডেল স্মল টি, সো এটার ফাইনাল ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন আমরা করলাম। এইটাও ঠিক একইভাবে এখানে খেয়াল রাখতে হবে, যেটাতে আমরা টাইমটা n টাইমস নিয়েছি সেখানে দেখো টাইমটা হচ্ছে আমার n, আর যেখানে আমরা n প্লাস 1 নিয়েছি সেটা কিন্তু আমাদের হচ্ছে n প্লাস 1, রাইট? সো ইন দ্যাট কেস আমরা এখানে যেটা আসছে, এখানে আরটা কোত্থেকে আসছে? আরটা আসছে যে আমাদের এখান থেকে যে আলফা বাই 2, এই আমাদের ডেল টিটাকে যদি আমরা ডান দিকে নিয়ে আসি তাহলে ডেল টি ওভার ডেল এক্স স্কয়ার, রাইট? সো এটাকে আমাদের আর হিসাবে ট্রিট করা হয়েছে, রাইট? সো ইন দ্যাট কেস মাইনাস আর, তোমরা জাস্ট এই ইকুয়েশনটা, এই লাইনটা নিজেরা একটু যদি ডিরাইভ করো আননোন কোয়ান্টিটিটা, কারণ এটা আননোন কোয়ান্টিটিটা বাম দিকে আসবে n প্লাস 1 আর ডান দিকে তুমি nটাকে নিয়ে যেতে পারো। So all the n plus 1 terms in the left side আর n terms সেটা হচ্ছে রাইট সাইড। তাহলে এইটাকে আমরা বলছি ক্র্যাঙ্ক-নিকলসন স্কিম। তাহলে এই ক্র্যাঙ্ক-নিকলসন মেথডটা যেটা, whenever you have some problems then you have to use this scheme only, right? তাহলে আমি এই স্কিমটা যখন আমি ব্যবহার করতে যাব, সো আমাকে এখানে আর এর মানটা বের করতে হবে। সো আর কে আমরা কিভাবে ডিফাইন করেছি সেটা আমরা অলরেডি আমরা জানি যে আর ইকুয়াল টু হচ্ছে ধরো তোমার আলফা ইনটু ডেল টি ওভার ডেল এক্স স্কয়ার। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা ইমপ্লিসিট স্কিম, এবং ইমপ্লিসিট স্কিমটা হচ্ছে আনকন্ডিশনালি একটা স্টেপ। ওকে, এবার স্যার আলফার ভ্যালুটা কি সংখ্যায় দেওয়া থাকবে মানে প্রবলেমে? স্পেসিফিক একটা প্রবলেমে যাই, তাহলে এই যে প্রবলেমটা যেটা তুমি দেখতে পাচ্ছ, জি স্যার দেখতে পাচ্ছি। এখানে আলফার মান কত হবে? আমাদের ক্র্যাঙ্ক-নিকলসন স্কিম, এইটাকে আমরা আমাদের ম্যাট্রিক্স মেথডে বা ম্যাট্রিক্সে আমরা কনভার্ট করতে পারি। ঠিক আছে, যারা একটু আগ্রহী এরা কিন্তু পারবে। সেটা হচ্ছে কিরকম, যে জাস্ট আমার এই যে এখান থেকে ধরো আমার এই টি অফ n প্লাস 1, হ্যাঁ, এই টার্মগুলো হচ্ছে আমার আননোন। এখন দেখো রাইট হ্যান্ড সাইডে আমার এটা যে i এর মান 1, i এর মান 2, i এর মান 3 আপ টু n মাইনাস 1। ওকে, আর এগুলো তো হচ্ছে আমার কনস্ট্যান্টটা। সো এখন যদি আমি এখান থেকে i এর মান যদি আমি ধরো 1 দিয়ে যদি আমি শুরু করি, 0 আমরা ধরতে পারবো না, 0 তাহলে এখানে একটা মাইনাস 1 আসবে। হ্যাঁ, তাহলে যদি মাইনাস আছে সেক্ষেত্রে অবশ্য ওটা নেগলেক্ট করা হয়।
সো এই যে এখান থেকে আমাদের দেখা যাবে যে T1, T2, T3 এই মানগুলো আসবে, এই যে আমাদের এটা, ঠিক আছে? এটা থেকে একটা ম্যাট্রিক্স ফর্ম করা যায়, আর ডান দিকের টার্মগুলো তো হয়। সো এটা এটা আমাদের যখন আমরা প্রবলেম যখন সলভ করবো তখন এরকম একটা ম্যাট্রিক্স আমাদের ফর্ম করতে হবে। সো আমাদের মেইন কাজ হচ্ছে আমরা একটা ডিফিউশন ইকুয়েশন থেকে আমাদের স্পেস ডেরিভেটিভের এভারেজটা নিয়ে আমরা কিভাবে ক্র্যাঙ্ক-নিকেলসন মেথডটা ডিরাইভ করতে পারি সেটা আমরা একটু দেখবো। সবাই লিখে নাও, ডিরাইভ ক্র্যাঙ্ক-নিকেলসন মেথড, ডিরাইভ ক্র্যাঙ্ক-নিকেলসন স্কিম বা মেথড। ওকে, সো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, ওটা আমি সম্পাদনার বইটা থেকে নিয়েছি, যে ইউজ দ্য ক্র্যাঙ্ক-নিকেলসন স্কিম to find the numerical solution of the following heat equation বা parabolic partial differential equation after the one time step. It's very simple, শুধুমাত্র একটা টাইম স্টেপ নেওয়া হয়েছে। তাহলে আমার ডিফিউশন ইকুয়েশন দেওয়া আছে, রাইট? বাউন্ডারি দেওয়া আছে 0 to 1, এটা হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু t of x0, এটার মান হচ্ছে আমার 1, আর বাউন্ডারি কন্ডিশন যেহেতু 0 to 1 এটা দেওয়া আছে। সো এখানে i এবং k অথবা ডেল x যেটা সেটাকে আমরা i বলতে পারি, আর ডেল t যেটা সেটাকে আমরা n অথবা k বলতে পারি, হোয়াটএভার ইট ইজ। তাহলে এটা হচ্ছে 1/4 আর এটা হচ্ছে 1/32। তাহলে এখন আমরা কি করলাম, ওই যে আমরা যে ক্র্যাঙ্ক-নিকেলসন মেথডটা আমরা ডিরাইভ করেছি, এই যে এখানে জাস্ট আমরা যখন, যেহেতু আমাকে বলেছে যে অ্যাপ্লাই দ্য ক্র্যাঙ্ক-নিকেলসন মেথড, নিউমেরিক্যাল প্রবলেমটা partial differential ইকুয়েশনের সলিউশন নিউমেরিক্যালি বের করতে হবে ইউজিং দ্য ক্র্যাঙ্ক-নিকেলসন স্কিম। সো আমরা এই স্কিমটা আমরা ইউজ করেছি। তাহলে আমাদের জাস্ট স্কিমটা আমি বসিয়ে দিলাম, বসানোর পরের কাজ হচ্ছে আমার বাউন্ডারি ভ্যালু অথবা ইনিশিয়াল ভ্যালু গুলার মান আমাকে অ্যাপ্লাই করতে হবে। সো n ইকুয়াল টু হচ্ছে, n হচ্ছে নাম্বার, টোটাল নাম্বার অফ গ্রিড পয়েন্টস, ওকে? সো n বাই ডেল x, দ্যাট ইজ 4, আর আর ওই যে বলছিলাম যে আরটা কিভাবে ডিফাইন করা হয়েছে, ধরো ডেল t ওভার ডেল x স্কয়ার, বুঝা গেছে? এই যে আমরা আবার একটু পিছনে যাই, জি স্যার, এই k যে বাই s স্কয়ার ছিল। এই যে এখান থেকে ধরো ডেল t আছে আর ডেল x স্কয়ার আছে, হ্যাঁ, এইটাকে আমরা r হিসাবে ধরেছি। একটু বুঝলে, একটু নিজেরা ডিরাইভ করলে এটা বোঝা যাবে। ওকে, দেন আমরা এখান থেকে i এর মান 1 2 3 আর n এর মান 0, n এর মান 0 মানে কারেন্ট লেভেল, n টা কিন্তু টাইম, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট আগের ইকুয়েশনটাকে, যেটা 1 নাম্বার ইকুয়েশন, এখানে আমরা i এর মান আমরা 1 2 3 বসাবো, আর n এর মান আমরা 0, n এর মান যদি 0 বসাও তাহলে দেখো বাম দিকেরটা t1 আসছে, t1 t1, ডান দিকেরটা আবার t0, তাহলে t0 মানে হচ্ছে, t equal to 0 মানে হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু, খেয়াল রাখতে হবে। সো আমরা এখান থেকে -1/4 t of 0 1, কি করলাম এটা আমরা, n এর মান 0, t এর মান 1, তাহলে n এর মান যদি তুমি 0 নাও, আমি একটা একটু দেখাই দিচ্ছি তাহলে বুঝতে একটু সুবিধা হবে। তাহলে n এর মান 0, আমরা এইটার মানটা যদি আমরা একটু বের করে দেখাই, তাহলে এইটা হচ্ছে আমার t এর মান। সো n এর মান 0 মানে হচ্ছে t এর 1, 1 মানে হচ্ছে ফার্স্ট টাইম স্টেপ, আর i এর মান 1 মানে হচ্ছে t0, ওকে? আচ্ছা, এখন আমাদের অলরেডি আমরা বের করেছি যে আমাদের r এর মানটা কত, r এর মানটা আমরা কত পেয়েছি, r এর মান হচ্ছে তোমার ডেল t ওভার ডেল x স্কয়ার, এই যে আগের পরের পৃষ্ঠাে আছে, দেখো r এর মানটা আমাদের এখানে আসছে 1/2। সো r এর মান যদি আমার 1/2 আসে, সরি, r এর মান যদি আমার এখানে 1/2 আসে, এখানে নিচে 2 আসে, তার মানে আলটিমেটলি কত হবে, 1/4 হবে, ওকে? সো এখানে ঠিক সেম, 1 প্লাস হাফ, দেন এখানেও জাস্ট আমাদের কোএফিসিয়েন্টটা, এই যে দেখো -1/2 t of 10, রাইট? t of 10, একই রকম ভাবে আমাদের দ্বিতীয়টাতে যদি আমরা যাই, তাহলে এখানে r এর মানটা আমরা অবশ্যই বসিয়ে দিতে হবে। তাহলে এখানে হচ্ছে 1 প্লাস হাফ, দ্যাট ইজ 3/2, আর এখানে হচ্ছে একই রকম ভাবে আমি n এর মান যদি 0 ধরি, তাহলে এটা হচ্ছে 1 আর নিচে হচ্ছে 1, ওকে?
সো আমাদের যেহেতু এখানে 0 থেকে 1 আছে এবং আমরা এখানে চার ভাগে ভাগ করেছি, অর্থাৎ আমরা এখানে 4টা মান নেব, 4টা আননোন কোয়ান্টিটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে দেখো টি অফ 1 0, টি অফ 1 1, টি অফ 1 2, রাইট? এবং তারপরেরটা এবার এখন আমাদের এই যে কন্ডিশনটা যেটা দেওয়া আছে, এখন টি অফ এক্স 0 এটাকে যদি আমি সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দিয়ে যদি আমি লিখি, এটাকে কি লেখা যাবে? তাহলে স্পেসটার নিচে চলে যাবে, এক্স মানে কি আই, ওকে? আর আমার টাইমটা হচ্ছে 0, ওকে? সো এখন আই এর মান যদি আমি 1 দেই, আই এর মান 1 মানে 0 1, তাহলে এক্স এর মান যদি আমি 1 দেই, তাহলে 1 0 কত হবে? 1 হবে। সো জাস্ট এই মানটা, এই ইনিশিয়াল ভ্যালু এবং বাউন্ডারি ভ্যালুটা আমরা এখন বসিয়ে দেবো এখানে, ওকে? সো এই যে আমার ইকুয়েশন যেটা আসছে, হ্যাঁ, এই যে ইকুয়েশনটা আমাদের 3টা ইকুয়েশন এবং আমাদের 3টা আননোন, তাহলে আমাদের এই যে 1 0, হ্যাঁ, যেগুলো আছে এই মানগুলো, এই যে আমার এখানে দুটো পয়েন্টে, ওকে, আমার এটা হচ্ছে আমাদের কন্ডিশন থেকে আসছে, বাউন্ডারি কন্ডিশন থেকে। সো এই মানগুলো যদি আমি বসিয়ে দিই, তাহলে এখন দেখো আমার 3টা ইকুয়েশন আসছে, 3টা আননোন দিয়ে 1 1 1 2, তারপর হচ্ছে 1 3। সো আমার 3টা ইকুয়েশন, 3টা আননোন, এটা আমরা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। সো এটাকে আমি ম্যাট্রিক্স ফর্মে যদি আমি ডিরাইভ করি, এই যে আমাদের একটা ম্যাট্রিক্স ফর্ম চলে আসছে, দেন এটা। সো একটা স্টেপ বের করতে বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু আমার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আসছে, সো এটার সলিউশন আমরা বিভিন্ন রকমের গজ এলিমিনেশন দিয়ে, অন্য টেকনিক দিয়ে, এখানে ক্রাউডস রিডাকশন টেকনিক ইউজ করেছে। তার মানে আমাদের এখানে এই 3টা মান whatever it is, তুমি অন্য টেকনিকও তুমি ফলো করতে পারো, ওকে? সো এখান থেকে আমাদের এই আননোন কোয়ান্টিটি গুলো আমরা বের করতে পারি, রাইট? সো এই মানগুলো যখন আমরা বের করে ফেললাম, আমাদের টার্গেট হচ্ছে T11 T12 T13 একটা মান বের করতে, জাস্ট একটা স্টেপ। এটা কিন্তু আমাদের শুধুমাত্র একটা স্টেপ, ইজ ভেরি শর্ট। এখন এটার যদি আমি আরেকটা স্টেপ যদি বের করতে চাই, সো একই প্রসেসে আমাকে যেতে হবে, হ্যাঁ? একই প্রসেসে কিরকম, যে আমরা এখানে আই এর মান 1 ধরেছি, এখন আমরা আই এর মান 2 ধরবো, হ্যাঁ, একই প্রসেস। আই এর মান 3 ধরবো, তার মানে কারেন্ট লেভেলের জন্য আই এর মান 1 ধরে আমরা একটা মান পেয়েছি, আই এর মান 2 ধরে আমরা একটা মান পাবো, আই এর মান 3 ধরে আমরা একটা মান পাবো, ঠিক আছে? এইভাবে আমাদের এই সলিউশনটা, তাইলে এটা কি স্টেবল না আনস্টেবল সেটাও আমরা বের করতে পারি, যে আমাদের আর এর মানটা আমরা চেক করে বের করতে পারবো, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের 9.4 শঙ্কর রামের বইয়ের থেকে আমি প্রবলেমটা নিয়েছি, ক্র্যাঙ্ক নিকলসন মেথড। তাহলে আমাদের কাজ হচ্ছে আগে আমরা ডিরাইভ ক্র্যাঙ্ক নিকলসন মেথড আমরা করব, এবং তারপরে গিয়ে এই ক্র্যাঙ্ক নিকলসন মেথডের ইউজ করে একটা প্রবলেম আমরা সলভ করব। আর এখানে 9.5 এই প্রবলেমটাও তোমরা একটু জাস্ট স্ন্যাপ তুলে নাও, যে ক্র্যাঙ্ক নিকলসন মেথড ইউজ করে এটা সলিউশনটা বের করতে হবে। সলভ দা আনস্টেডি হিট ইকুয়েশন। এখানে হচ্ছে 0 to 4 ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে। এই বাউন্ডারি কন্ডিশনটাকে কি ধরনের বাউন্ডারি কন্ডিশন বলে কে বলতে পারবে? আমরা 3 ধরনের বাউন্ডারি কন্ডিশন বলেছিলাম, একটা ছিল আমার ডিরেক্টলিস বাউন্ডারি কন্ডিশন, একটা ছিল আমার নয়ম্যান বাউন্ডারি কন্ডিশন, আরেকটা ছিল কি মিক্সড বা রবিন, ঠিক আছে? সো ডিরেক্টলেস মানে হচ্ছে কোনো ডেরিভেটিভ দিয়ে কোনো কন্ডিশন গুলো থাকবে না, নরমালি ইয়ে দিয়ে থাকবে। আর যদি আমার গ্রেডিয়েন্ট আকারে যদি কোনো কন্ডিশন, বাউন্ডারি কন্ডিশন যদি দেওয়া থাকে, যেমন এখানে ডেল টি ডেল এক্স আছে, হ্যাঁ, এক্স এর মান 0, এক্স এর মান 4 এখানে। সো এটা হচ্ছে আমার নয়ম্যান বাউন্ডারি কন্ডিশন। সো ক্র্যাঙ্ক নিকলসন মেথড ইউজ করে প্রবলেমটা, ইজ ইয়ার হোমওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমাদের, আমি ইলেকট্রিকটা একটু বুঝাবো, তারপর হাইপারবোলা। আমি আজকে জাস্ট মেথডটা বুঝাবো, তারপরে প্রবলেমে যাবো আমরা।
তাইলে আমরা ইলেকট্রিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম এটা মনে হয় আমি জাস্ট থেকে জেনে নিয়েছি যে what is the order of Craig-Nicholson method solving the heat conduction equation? ওকে, এই যে জাস্ট ভাইবার জন্য বা ছোটখাটো প্রশ্নের জন্য, এগুলো খুব বেশি জটিল না, তুমি এগুলো পারবা, নেট থেকে এগুলো নিয়েছি। আচ্ছা, সো ইলেকট্রিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা আগেই বলেছি বি স্কয়ার মাইনাস 4ac যদি নেগেটিভ হয় তখন সেটা হবে আমাদের ইলেকট্রিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক্সাম্পল হচ্ছে পয়সন ইকুয়েশন, লাপ্লাস ইকুয়েশন। তাহলে এখন আমাদের কাজটা কি, এই পয়সন ইকুয়েশন অথবা লাপ্লাস ইকুয়েশন যেটাই দেওয়া থাক না কেন, এটা যে ইলেকট্রিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা প্রুফ করার জন্য আমাদের এই বি স্কয়ার মাইনাস 4ac এর মান নেগেটিভ আসতে হবে, তখন আমরা বলতে পারবো। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, এবার আসি আমরা ফাইনাইট ডিফারেন্স মেথড আমরা যদি ইউজ করি তাহলে আমাদের লাপ্লাস ইকুয়েশন বলি অথবা পয়সন ইকুয়েশনটা বলি, আমরা কিভাবে ওটার ডিরাইভ করতে পারি ফাইনাইট ডিফারেন্স। আমরা আগে যেটা বলেছিলাম আবারও বলছি, ফাইনাইট ডিফারেন্স মেথড হচ্ছে আমার ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টটাকে আমরা কি করব, বলো, ডিফারেন্সে নিয়ে আসবো। ডিফারেন্স ইকুয়েশন, এই যে আমাদের ডান দিকেরটা দেখো ডিফারেন্স, তাহলে ডিফারেন্স ইকুয়েশনটা কোথায় যাবে, একটা অ্যালজেব্রিক সিস্টেমে যাবে। অ্যালজেব্রিক সিস্টেমটা কি হবে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ফর্ম করবে। তারপরে যেমন একটু আগে আমরা দেখেছি আমাদের ক্র্যাগ-নিকলসন মেথডে যে আমরা প্রথমেই ওখানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল হিট ইকুয়েশন, এটাকে আমরা ডিফারেন্স ইকুয়েশনে নিয়েছি। তারপরে ওখান থেকে আমাদের আই এর ডিফারেন্ট ভ্যালু, এন এর ডিফারেন্ট ভ্যালু ধরে আমরা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে এসেছি। লিনিয়ার ইকুয়েশনটাকে আমরা বলেছি যে আমাদের ক্রাউডস মেথড দিয়ে ওটার সলিউশনটা বের করে আননোন কোয়ান্টিটির মান বের করে, সেম প্রসেস যে আমাদের ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টটাকে আমরা ডিফারেন্স ইকুয়েশনে নিয়ে যাব। হ্যাঁ, আমি আজকে দেখাবো যে ইকুয়েশন গুলো কিভাবে আসে, আজকে আবার দেখাবো এটা ক্লিয়ার করে। তাহলে এক্স এর সাপেক্ষে হলে আমরা আগেই বলেছি যে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ মানে হচ্ছে এক্স টা শুধু চেঞ্জ হবে। এই যে দেখো এখানে i মাইনাস 1 যে কিন্তু চেঞ্জ হয়নি, এখানে i আর এখানে হচ্ছে i প্লাস 1, কারণ এটা হচ্ছে সিটিসিএস, হ্যাঁ, আমাদের সেন্ট্রাল ডিফারেন্স ফর দা স্পেস ডেরিভেটিভ। আর যেহেতু এক্স আছে নিচে ডেল এক্স স্কয়ার, যেহেতু ওয়াই থাকে ডেল ওয়াই স্কয়ার, খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে আমরা কি করলাম, এটা একটা স্কয়ার গ্রিড। এটা যে স্কয়ার গ্রিড কিভাবে বুঝবো, কে পারে দেখি বলো তো? দুইটার ইন্টারভ্যালই সেম। হ্যাঁ, দুইটার সোনিয়া ইন্টারভ্যাল স্যার, দোনোটার ইন্টারভ্যালই সেম, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর দুই দিকে ইন্টারভ্যাল সেম, সেজন্য। গুড গুড, অর্থাৎ আমরা যে স্কয়ার যে গ্রিডটা পাবো এটা একটা স্কয়ার গ্রিড। ওকে, এই জন্য আমাদের ডেল এক্স ডেল ওয়াই সেম। আমরা সাধারণত খুব ইজি ক্যালকুলেশনের জন্য আমাদের স্কয়ার গ্রিডটাকে আমরা কনসিডার করে নিই। সো এটা আমাদের পয়সন বা লাপ্লাস ইকুয়েশন যাই হোক না কেন, সো এটা আমাদের লেফট সাইড, এটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডান দিকটাকে আমরা ডিফারেন্স ইকুয়েশনে আমরা কনভার্ট করেছি। ওকে, একটু মনোযোগ দিতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখো সলিউশন টেকনিকটা কি হলো, ওই যে আমরা যেটা বললাম যে গ্রিড ইজ ইউজড টু ডিভাইড দ্য রিজন অফ ইন্টারেস্ট। তাহলে আমরা গ্রিড ইউজ করে আমাদের ডিফারেন্স ইকুয়েশনটাকে, ডেরিভেটিভটাকে আমরা ডিফারেন্স ইকুয়েশনে নিয়ে যাচ্ছি। ওকে, জাস্ট আমরা অলরেডি করে ফেলেছি, এখানে জাস্ট ডেরিভেশনটা দিয়েছে কিভাবে আসছে। So since the partial differential equation satisfies at each point of the area, it must be satisfied at each point of the grid. তাহলে গ্রিড কিভাবে তৈরি হয়, এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর যদি আমরা কতগুলো প্যারালাল লাইন টানি, এগুলোর ইন্টারসেকশনে যে পয়েন্টগুলো হয় সেগুলো হচ্ছে গ্রিড। এই যে আমি এরকম লাইন, এগুলো 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 ম্যাটল্যাবে দেবে, গ্রিড দিলেই তোমার এরকম গ্রিড চলে আসে। হ্যাঁ, আমার গুলো হচ্ছে না, যাই হোক। সো এই দিস আর গ্রিড, এই যে যেখানে এগুলাকে বলা হয় গ্রিড পয়েন্ট, যেখানে লাইন গুলো ইন্টারসেকশন করেছে বা নোড পয়েন্ট। ওকে, আচ্ছা, তাহলে আমাদের দেখো, তাহলে আমাদের এই যে সেকেন্ড ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, সেকেন্ড ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই, আমরা এটাকে ডিফারেন্স ইকুয়েশনে বসিয়ে দিলাম। সো এই যে ডিফারেন্স ইকুয়েশনে আমাদের লাপ্লাস ইকুয়েশন, ডান দিকে 0 আছে,
লাপ্লাস ইকুয়েশনকে আমরা জাস্ট এক্স এবং ওয়াই এর ডিরাইভেশনটা করে আমরা বসিয়ে দিলাম। এখানে খেয়াল রাখতে হবে যখন এক্স এর সাপেক্ষে ডিরাইভেটিভ আইটা চেঞ্জ হয়েছে, যেখানে ওয়াই এর সাপেক্ষে ডিরাইভেটিভ সেখানে কোনটা চেঞ্জ হয়েছে? যেটা চেঞ্জ হয়েছে, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ওকে, সরি। তাহলে এইটাকে জাস্ট আমরা এখন ইকুয়েশন, যেহেতু আমাদের এটা একটা del x del y ইকুয়াল টু আমরা h ধরতে পারি। সো যদি আমি এটা h ধরি তাহলে ডান দিকে 0 আছে। তাহলে এখন এই বাম দিকের সবগুলোকে আমরা একসাথে নিয়ে নিলাম। একটু খেয়াল করো। তাহলে দেখো i প্লাস 1 i মাইনাস 1, আরেকটা হচ্ছে j প্লাস 1 j মাইনাস 1, আরেকটা হচ্ছে i j। তাহলে কয়টা পয়েন্ট হলো টোটাল? করা যাচ্ছে কিন্তু 5টা পয়েন্ট, তাই না? i j একটা, i প্লাস 1 j একটা, i মাইনাস 1 j একটা, আর i j প্লাস 1 একটা, j মাইনাস। সো এইটাকে আমরা গ্রাফিক্যালি এইভাবে দেখাইতে পারি। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের একটা সেন্টার পয়েন্ট t, অথবা যেহেতু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা t ধরেছি, এটার বাম দিকে একটা পয়েন্ট আছে i মাইনাস 1, ডান দিকে একটা পয়েন্ট আছে i প্লাস 1। If you go up, i ঠিক থাকবে j প্লাস 1, go down j মাইনাস 1। তাহলে আমাদের এই পয়েন্টটা থেকে আমাদের এখানে 5টা পয়েন্ট আছে। হ্যাঁ, এই 5টা পয়েন্ট নিয়ে একটা ফর্মুলা হয়, এটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড 5 পয়েন্ট ফর্মুলা। অর্থাৎ এই যে মাঝখানের মানটা আমরা বের করব ইউজিং দিস 4 অ্যাডজেসেন্ট ভ্যালুস। যে এই মানটা আমার জানা নাই, কিন্তু সামহাম আমার এই i প্লাস 1 i মাইনাস 1 অথবা j প্লাস 1 j মাইনাস 1 মানটা জানা আছে, তখন আমরা এই ফর্মুলাতে আমরা বসিয়ে দেব। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড 5 পয়েন্ট ফর্মুলা। Sometimes we can use the diagonal value, অর্থাৎ আমরা এই পয়েন্ট গুলো না নিয়ে এখন আমরা ডায়াগোনাল পয়েন্ট নেব। এই যে একটা ডায়াগোনাল, এটা একটা ডায়াগোনাল, ওকে, এটা আরেকটা ডায়াগোনাল, এটা হচ্ছে আরেকটা ডায়াগোনাল। সো এই 4টা ডায়াগোনাল ইউজ করে আমরা এই মানটা বের করব। একটু আগে আমরা করেছি যে এই মানটা আমরা করেছি, এই মানটা আছে, এই মানটা জানা আছে, এই মানটা জানা আছে, আর এই মানটা আমরা বের করেছি। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড 5 পয়েন্ট ফর্মুলা। আর যখন আমি ডায়াগোনাল পয়েন্ট গুলো নিয়ে যখন আমি এটার মানটা আমি বের করব, তখন সেটাকে বলা হয় ডায়াগোনাল 5 পয়েন্ট ফর্মুলা। ক্লিয়ার? জি স্যার। স্যার ডায়াগোনাল 5 পয়েন্টটা একটু বলেন। হ্যাঁ, আমি বলছি। আগে বুঝছো কিনা এটা বলো, আমি যাচ্ছি আবার এটাতে, আবার ডিরাইভেশনটা যাব। সো আমরা যদি বাম দিকে যাই তাহলে এখানে এই যে মাঝখানের পয়েন্টটা হচ্ছে আননোন। সো ইফ ইউ গো লেফট, গো রাইট, গো আপ, গো ডাউন, এই 4টা পয়েন্টকে নিয়ে মাঝখানের মানটা বের করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড 5 পয়েন্ট। এখন যদি আমি লেফট রাইট না গিয়ে, গো আপে না গিয়ে, জাস্ট আমি যদি ডায়াগোনাল পয়েন্ট গুলো যদি কনসিডার করি, তাহলে ডায়াগোনাল পয়েন্ট গুলো দেখো এখানে হচ্ছে i প্লাস 1 j মাইনাস 1, এটা হচ্ছে i মাইনাস 1 j মাইনাস 1, পরে যদি i প্লাস j প্লাস i মাইনাস j প্লাস। সো এই ডায়াগোনাল পয়েন্ট গুলো নিয়ে আমরা u অফ i যেটা বের করব, এইটা হচ্ছে আমার এই ফর্মুলা। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড 5 ডায়াগোনাল ফর্মুলা। দেখো এখানে পয়েন্ট গুলো কিন্তু সব কোনায় কোনায় ফর্মুলা। হ্যাঁ, এবার তুমি ইচ্ছা করলে তুমি এটা আঁকতে পারো। এটাকে যদি তুমি আঁকো, ওকে, তাহলে আমার এটা জানা আছে। জানা আছে মানে সামহাও আমরা এটাকে আমরা জানি। সো আমরা, আমাদের কাজ হচ্ছে যে এইটা আমার আননোন, এটা আমার আননোন। সো এটা আমার নোন ডায়াগোনাল, এটা আমার নোন, এটা আমার নোন। এখন তোমার প্রশ্ন হতে পারে যে আমি কখন ডায়াগোনাল পয়েন্টটা আমি ইউজ করব, কখন আমি স্ট্যান্ডার্ড 4 পয়েন্ট ফর্মুলা ইউজ করব। এটা আমরা যখন একটা প্রবলেম করব তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যখন ডায়াগোনাল পয়েন্ট গুলো নিয়ে আমি যখন এই মাঝখানের মানটা বের করব, এটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড 5 ডায়াগোনাল পয়েন্ট ফর্মুলা। আর যখন আমরা 4টা পয়েন্ট ইউজ করে মাঝখানের পয়েন্টটা বের করব, সেটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড 5 পয়েন্ট। এখানে কিন্তু ডায়াগোনাল নেওয়া হয়নি, খেয়াল রাখতে হবে। ওকে, বাম দিকের পয়েন্ট নেওয়া হয়েছে, ডান দিকে, উপরের দিকে, নিচে। এই দুটো প্রসেস ইউজ করে আমরা
ইলেকট্রিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন আমরা বের করতে পারি। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, হ্যাঁ, দেখো কন্ডিশন হচ্ছে ডিরেক্টলেস বাউন্ডারি কন্ডিশন। এটা শঙ্করারামের বই, ওরা দেওয়া আছে পেজ নাম্বার 243। করে দেওয়া আছে কিনা, না এটা করে দেওয়া নাই, অসুবিধা নেই, আমরা ওটা আচ্ছা ঠিক আছে। আমরা সো এই প্রবলেমটা তোমরা একটু মার্ক করে রাখো অথবা একটা স্ন্যাপ তুলে নাও প্রবলেমটা। হয়েছে? কথা বললে ভালো হয়। তোমরা কি কাজ করেছো? একটা স্ন্যাপ তুলে নাও, এই প্রবলেমটা একটু চেষ্টা করবা, শঙ্কররামের বইয়ে করে দেওয়া আছে। আচ্ছা, এখন আমাদের এটাতে আমি একটু পড়ে আসতেছি। এইটাও আমাদের একটা প্রবলেম, শঙ্কররামের পেজ নাম্বার 250। এটা লেবম্যান ইটারেশন মেথড, এটা আমাদের ইটারেটিভ প্রসেসে আমরা গস সাইডেল মেথড যেটা বলি, এটার আরেকটা নাম হচ্ছে লেবম্যান ইটারেশন মেথড। ঠিক আছে, পয়সন ইকুয়েশন আমরা একটু লাপ্লাস ইকুয়েশন দিয়ে করলাম। আচ্ছা, এবার আসো আমরা ওই যে তোমার প্রশ্নটার জবাব দিই, যে এখানে একটা প্রবলেম দেওয়া আছে, ইট ইজ রিকোয়ার্ড টু ডিটারমিন দ্য স্টেডি স্টেট টেম্পারেচার। স্টেডি স্টেট মানে হচ্ছে যেখানে টাইম ইন্ডিপেন্ডেন্ট। So at the points of the heated sheet of a metal, the edges of the sheet are kept constant temperature. তাহলে উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে 0, বাম দিকে হচ্ছে 75 ডিগ্রি আর ডান দিকে হচ্ছে 50 ডিগ্রি। The sheet is divided 5/5 grid. তার মানে কি হলো 5/5 গ্রিড, মানে আমি এখান থেকে যদি লাইন টানি তাহলে আমার এদিকে দিয়ে 5টা লাইন, এদিকে 5টা লাইন, হ্যাঁ, এটা ওইভাবে আমরা করতে পারবো। প্রবলেমটা তোমরা বুঝেছো কিনা একটু দেখো। একটা শীটের মতো বা একটা স্কোয়ার একটা এরিয়ার মতো নেওয়া হয়েছে, এটাকে যদি ধরো ইনিশিয়ালি এটা টেম্পারেচার 0, যদি এখানে যদি হিট দেওয়া হয় তাহলে হিটটা আস্তে আস্তে ট্রান্সফার হবে এবং উপরে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, বাম দিকে 75, ডান দিকে 50। এটা দিয়ে আমরা একটা সলিউশন বের করতে পারি। ওকে, তাহলে যেহেতু আমাদের বাম দিকে হচ্ছে 5টা গ্রিড, 1 2 3 4 5, ঠিক আছে, আমাদের একই রকম উপরে নিচে। এখন আমরা অলরেডি জেনেছি যে আমাদের বাউন্ডারি ভ্যালু এবং ইনিশিয়াল ভ্যালু গুলো আমরা প্রবলেম থেকে আমরা পেয়ে যাব। সো টি ইকুয়াল টু 0 ডিগ্রি যেটা, এটাকে আমরা ইনিশিয়াল ধরতে পারি। বাম দিকে টেম্পারেচার 75, ডান দিকে টেম্পারেচার 50, উপরের টেম্পারেচার 100। তাহলে সলিড লাইন বা গ্রিন লাইন যেগুলো আছে এই মানগুলো হচ্ছে আমাদের জানা। এখন আমরা বলেছিলাম যে আমাদের ফর্মুলা হচ্ছে 2 ধরনের ফর্মুলা আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড পয়েন্ট ফর্মুলা, আরেকটা হচ্ছে 5 ডায়াগোনাল পয়েন্ট ফর্মুলা। এখন আমরা কোন ফর্মুলাটা ইউজ করব এখানে? তাহলে আমাদের জাস্ট রিজন অফ ইন্টারেস্ট, আমরা হচ্ছে রেড যে রিজন গুলো বা রেড যে পয়েন্ট গুলো আছে এই পয়েন্ট গুলো হচ্ছে আননোন। তাহলে গ্রিন যে পয়েন্ট গুলো বাউন্ডারি ভ্যালু বাউন্ডারি কন্ডিশন দিয়ে আমাদের এটা জানা আছে। সো আমরা এই মানগুলো বের করব কিভাবে? 1 বাই 1। এখন দেখো আমাদের এখানে একটা পয়েন্ট নিয়েছে, আমি t of 1 3, ওকে, এবার আমরা আবার যাই, তাহলে টি অফ 1 3 কোথায় আছে? টি অফ 1 3 হচ্ছে এই জায়গার মধ্যে আছে, ঠিক আছে, টি অফ 1 3 স্যার উপরে বাম 1 পাশে 3 না 3, আচ্ছা সরি, একই একই অবস্থা। তাহলে ধরো এই যে এখানে, তাহলে এখান থেকে যদি আমি বলি যে আমার এখান থেকে আমরা কোন পয়েন্টটা নেব, তাহলে আমার এই পয়েন্টটা জানা আছে, রাইট, এই লেফটের পয়েন্টটা জানা আছে, রাইটের পয়েন্ট জানা নাই, বটমের পয়েন্ট জানা নাই। হাউএভার আমি যদি ডায়াগোনাল পয়েন্টটা যদি আমি নিই, তাহলে ডায়াগোনাল মানে এটা একটা ডায়াগোনাল, এটা আমার জানা আছে, এটা একটা ডায়াগোনাল, সেটাও আমার জানা আছে, এটা একটা ডায়াগোনাল, শুধুমাত্র একটা আননোন, দ্যাটস অ্যাকচুয়ালি T2। তাহলে দেখো এটা সবাই একটু মনোযোগ দিবে,
তাহলে টি অফ 1 3 এই মানটা আমরা বের করতে চাচ্ছি, রাইট? তাহলে টি অফ 1 3 যেটা, তাহলে কিভাবে আসছে? এই যে টি অফ 0 3 লেফট এর একটা পয়েন্ট, টি অফ 1 4, টি অফ 1 4 কোনটা? গো আপ, তারপরে হচ্ছে টি অফ 1 2 গো ডাউন, এন্ড টি অফ 2 3 এটা। এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড 4 পয়েন্ট ফর্মুলা, দ্যাটস 4 ইনটু টি অফ 1 3। তাহলে টি অফ 0 3 এটা আমাদের বাউন্ডারি কন্ডিশন থেকে আসে, দ্যাটস 75। টি অফ 1 4, তাহলে টি অফ 1 4 এটা আমাদের অ্যানাদার বাউন্ডারি, আপার বাউন্ডারি বা টপ বাউন্ডারি থেকে আসে, এটার মান হচ্ছে 100। টি অফ 1 2 রেড ব্লক, এটা আননোন, ওকে। টি অফ 2 3 এটা আমার আননোন, আর 1 3 সেটা আমি বের করবো। সো আমরা এখান থেকে একটা পেলাম। তাহলে টি অফ 1 3, এবার দেখো টি অফ 2 3, আমরা একটু পিছনে যেতে চাই, সরি। তাহলে আমরা 1 3টা পার্টটা আমরা স্ট্যান্ডার্ড 4 পয়েন্ট ফর্মুলা ইউজ করলাম। এখন তুমি যখন 2 3 তে যাবে, 2 3 তে যখন যাবে, তাহলে আমাদের এখানেও ঠিক একই অবস্থা, আমাদের এটা 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 আমরা এই মানগুলো, তাহলে টি অফ 2 3 দেখি আমাদের টি অফ 2 3 টা আমরা কিভাবে বের করেছি। তাহলে এখন বলো তো আমরা টি অফ 1 3 এর মানটা যেভাবে আমরা ইউজ করলাম, এটা কি স্ট্যান্ডার্ড 4 পয়েন্ট নেওয়া হলো না স্ট্যান্ডার্ড ডায়াগোনাল 5 পয়েন্ট নেওয়া হলো? Standard 4 point. 4 পয়েন্ট, ওকে গুড। এবার আসো 2 3, তাহলে 2 3 তে একই অবস্থা, আমাদের লেফট হচ্ছে 1 3, ওকে 1 3, তারপরে হচ্ছে আমার 2 4 গো আপ, 2 4 গো ডাউন, 2 2, তারপরে গো রাইট, টি অফ 3 3। আর যে মানটা সেটা হচ্ছে টি অফ 2 3 এবং এটা স্ট্যান্ডার্ড 4.4 ইনটু দিস, অর্থাৎ আমরা এখানে এই মানটা বের করব। সো এখানে বাউন্ডারি কন্ডিশন দিয়ে আমরা এই মানগুলো আমরা বের করতে পারি। তাইলে এইভাবে আমাদের সবগুলো তো আর এনে করে দেখাইনি, যে কোনো দুটো মান এখানে দেখাইছি। সো একই রকম ভাবে আমাদের টি অফ 3 3 এর মানটা আমরা বের করব, একই রকম ভাবে টি অফ 1 2 এর মানটা আমরা বের করব, টি অফ 2 2, টি অফ 3 2, টি অফ 1 1, টি অফ 2 2, টি অফ, তার মানে কয়টা? 9টা ভ্যালু আসবে, ঠিক আছে? তাহলে আমাদের 9টা, তাহলে এখন আমরা যদি বলি 1 2 3 1 2 3 1 2 3, তাহলে 1 1 2 1 3 1 1 2 2 2 3 2 দেন 1। সো এই মানগুলো জাস্ট আমাদের এই ইকুয়েশন থেকে, আমাদের এই ইকুয়েশন গুলো যদি আমরা বসিয়ে দেই, তখন আমরা একটা ম্যাট্রিক্স ফর্ম করতে পারি। সো এগুলোর ক্যালকুলেশনটা অবশ্যই হ্যান্ড ক্যালকুলেশনে ডিফিকাল্ট। আমরা সাধারণত 3টা আননোন কোয়ান্টিটি দিয়েই করি, কারণ এটা তো অনেকগুলো 9টা, ঠিক আছে? সো এটা জাস্ট এখানে একটু পদ্ধতি যে আমরা ম্যাট্রিক্সটা ফর্ম করলাম। এখন তুমি যদি ম্যাটল্যাব বা ম্যাথমেটিক্যাতে ইউজ করলে, এটা মানগুলো দিলে তুমি এখান থেকে সলিউশনটা পেয়ে যেতে পারো, ঠিক আছে? এটাও শঙ্কর রায়ের একটা প্রবলেম, এটা এটা তো ওই যে অলরেডি আমি একবার বলে আসছি, এটা আবার চলে আসছে। আচ্ছা, তাহলে এখন আমাদের ইলেকট্রিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বের করার জন্য আমরা কি করলাম? স্ট্যান্ডার্ড 4 পয়েন্ট ফর্মুলা অথবা স্ট্যান্ডার্ড 4 ডায়াগোনাল পয়েন্ট ফর্মুলা মেথড আমরা ইউজ করেছি। দ্যাটস দ্য ডাইরেক্ট মেথড। এরকম ভাবে ইটারেটিভ মেথডও আছে। এর মধ্যে একটা মেথডের নাম হচ্ছে জ্যাকবি মেথড, একটার নাম হচ্ছে লেইবম্যান অথবা গস সাইডেল যেটা বলেছিলাম, আরেকটা হচ্ছে এস ও আর সাকসেসিভ ওভার রিল্যাক্সেশন, অথবা আমরা এটাকে রিল্যাক্সেশনও বলি। আরেকটা হচ্ছে এডিআই, অল্টারনেট ডিরেকশন ইমপ্লিসিট মেথড। তো আমরা এখান থেকে আসলে জ্যাকবি যেগুলো আমাদের সিস্টেমে করে আসছি ওগুলা দরকার নেই, জাস্ট স্কিমটা আর একটু আইডিয়া দেওয়ার জন্য এখানে জ্যাকবি, লেইবম্যান এটা ইম্পর্টেন্ট, লেইবম্যান অথবা এটাকে আমরা বলি গস সাইডেল, ঠিক আছে? লেইবম্যান মেথড, এই যে দেখো, এই যে আমাদের r+1 r, এই দুটো ইম্পর্টেন্ট পার্ট। এখানে একটা প্রবলেম আমরা অলরেডি আমরা আগেও বলে আসছিলাম যে এটা আমাদের বইয়ের মধ্যে হয়তো করে দেওয়া আছে,
যে আমাদের লেবম্যান ইটারেশন মেথড ইউজ করে এটার সলিউশনটা বের করা। এটা ইটারেশন মেথড। এখানে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড 5 পয়েন্ট বা স্ট্যান্ডার্ড ডায়াগোনাল পয়েন্ট আমরা ইউজ করতে পারবো না, কারণ এখানে হচ্ছে যে আমাদেরকে অলরেডি বলে দেওয়া আছে লেবম্যান ইটারেশন মেথডটা ইউজ করে এটার সলিউশনটা আমরা বের করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে আমি একটু হাইপারবোলাতে যাচ্ছি। প্যারাবোলিক, দেখি ওটা হাইপারবোলাটা যে কোথায় দেখছিলাম। আমি হাইপারবোলাটা আজকে একটু দেখাবো, এই জন্য যে এটা হইলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে হয়তো। এটাও আমি একটা নেট থেকে আমি নিয়েছি। এটা কি দেখা যাচ্ছে? স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সো আমরা গতকালকে আমাদের প্যারাবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অথবা হিট ইকুয়েশন, আজকে আমরা মোটামুটি এতক্ষণ পর্যন্ত ইলেকট্রিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা দেখলাম। এখন আমরা একটু দেখতে যাচ্ছি যে হাইপারবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমাদের ফাইনাইট ডিফারেন্স মেথডে আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে? আচ্ছা, সো আগে আমরা যেভাবে করেছিলাম একই রকম ভাবে দেখো, যে আমাদের একটা স্ট্যান্ডার্ড সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি দেওয়া থাকে বি স্কয়ার মাইনাস 4ac, হ্যাঁ, যদি বি স্কয়ার মাইনাস 4ac এর মানটা যদি নেগেটিভ বা জিরো হয় বা ওইভাবে যদি হয়, দ্যাটস এখানে প্লাস এগুলো কোনো অসুবিধা নেই। আচ্ছা, সো এবার হচ্ছে আমাদের ফাইনাইট ডিফারেন্স মেথড। তোমরা যারা আগে ফাইনাইট ডিফারেন্স মেথডের ডেরিভেটিভ এর মানটা কিভাবে বের হয় আমরা বুঝি নাই, আশা করি আমরা এই স্লাইড থেকে এই জিনিসগুলো একটু বুঝতে পারবো। তাহলে ফাইনাইট ডিফারেন্স মেথডের বেসিকটা কি আইডিয়া ছিল, যে আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেরিভেটিভ বা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টটাকে আমরা ডিফারেন্স ইকুয়েশনে কনভার্ট করব, ডিফারেন্স ইকুয়েশন থেকে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে নেব, দেন আমরা সলিউশনটা বের করব। এবার কিভাবে আসে একটু এখানে বেশ ভালো আমার কাছে মনে হয়েছে, আমি এই জন্য একটু নিয়েছি। কারো বুঝতে অসুবিধা হলে আমাকে বলতে হবে। যেমন ধরো ওই যে ডেরিভেটিভ এর মানটা কিভাবে আসে সেটা কিন্তু আমরা এখান থেকে পাই। যেমন ধরো আমাদের y of x plus h of y of x minus h। সো আমরা যদি টেইলরস এক্সপানশন ইউজ করি, এটা একটা ইনফাইনাইট সিরিজ, হ্যাঁ, মাইনাসটা যদি, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে আমরা টেইলরস এক্সপানশনটা নিলাম, এটার কাজ কি? আমাদের কাজ হচ্ছে এখানে আমি ফার্স্ট ডেরিভেটিভ এর মানটা আমি বের করতে চাই। তাহলে আমি যদি ফার্স্ট ডেরিভেটিভ এর মানটা যদি আমি বের করতে চাই, তাহলে আমি জাস্ট এখান থেকে আমি জাস্ট তিনটা টার্ম নেব, হ্যাঁ, বাকি টার্ম গুলোকে আমি বাদ দিয়ে দেব, রাইট? কারণ আমার এখানে y ডেরিভেটিভ আছে, y প্রাইম আছে। সো এই প্রথম তিনটা টার্ম যদি আমি এখান থেকে যদি আমি কনসিডার করি, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে, আচ্ছা আমি একটু সলিড লাইন দিয়ে দিই। ধরো এই তিনটা টার্ম আমি নিলাম, বাকি টার্ম গুলো আমার দরকার নাই, এই জন্য আমি বাদ দিয়েছি। সো এখান থেকে যদি আমি y প্রাইম, দ্য ফার্স্ট ডেরিভেটিভ যদি আমি বের করি, তাহলে y প্রাইম ইকুয়াল টু কি আসবে? এটা আসবে y অফ x প্লাস h। আমরা জানি x এর জায়গায় আমরা i বসাইতে পারি, h এর জায়গায় আমরা 1 বসাইতে পারি, x প্লাস h, okay, then minus y of x, okay, divided by h, right? Okay, তাহলে এই যে আমরা এখান থেকে কি করলাম, টেইলরস এক্সপানশন থেকে প্রথম দুটো টার্ম আমি নিলাম, বাকি টার্মটা আমার দরকার নেই, আমি বলে দিলাম যে নেগলেক্টিং হায়ার পাওয়ার অফ h, হ্যাঁ, h স্কয়ার এর হাইয়েস্ট পাওয়ার ইজ নেগলেক্টেড, দ্যাটস ইট। সো আমরা এখান থেকে y প্রাইমটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে x প্লাস h, তাহলে বোঝাই যাচ্ছে এটাকে ফরওয়ার্ড ডিফারেন্স নেওয়া হয়েছে। আবার যদি এখান থেকে যদি তুমি কনসিডার করো যে ফার্স্ট
প্রথম দুটো টার্ম নিলাম আমি এইচ স্কোয়ার এবং এটার হায়ার টার্মটা আমি নেগলেক্ট করে দিলাম। হ্যাঁ, দেন এখান থেকে আমি এখান থেকে আমি ওয়াই প্রাইমটা পেয়ে যাব এবং ওয়াই মাইনাস হবে ব্যাপার হলো কি আমরা টেলরস এক্সপানশনটা আমরা নিয়ে এখান থেকে জাস্ট প্রথম দুটো টার্ম নিয়ে আমি এটার ফার্স্ট ডেরিভেটিভটা বের করলাম। ঠিক আছে, সরি ওকে, এই যে আমরা যেটা বের করলাম দেখো এখানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ এন্ড দেন অর্ডার অফ এইচ, হায়ার অর্ডার অফ এইচ ইজ নেগলেক্টিং। তাহলে এইটাকে আমরা বলেছি ফরওয়ার্ড ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন। একই রকম ভাবে যদি নেগেটিভটা নেওয়া হয় এটাকে আমরা বলছি ব্যাকওয়ার্ড ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন। তাহলে এখন যদি একটা ফরওয়ার্ড আর একটা ব্যাকওয়ার্ড যদি নেওয়া হয় তাহলে এই যে x প্লাস এইচ x মাইনাস এইচ ডিভাইডেড বাই 2h এটাকে আমরা বলি সেন্ট্রাল ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন। তাহলে হলো কি আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এখানে y অফ x প্লাস h এর টেলরস এক্সপানশন থেকে প্রথম দুটো টার্ম আমি নিয়ে এখানে এটার ফার্স্ট ডেরিভেটিভ বের করলাম, দেন সেকেন্ড ডেরিভেটিভ আমরা একই রকম ভাবে বের করতে পারি। এই যে আমাদের এখানে সেকেন্ড ডেরিভেটিভটা দিয়েছে। যদি আমি সেকেন্ড ডেরিভেটিভ যদি আমি বের করতে চাই, কারণ আমার টার্গেট হচ্ছে ডেরিভেটিভ টার্মটাকে আমি ডিফারেন্স ইকুয়েশনে আমি কনভার্ট করব। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি যে আমরা যদি সেকেন্ড ডেরিভেটিভের টার্মটাকে এই যে আমাদের এখানে দেখো y ডাবল প্রাইম, হ্যাঁ, সো আমাদের যদি সেকেন্ড ডেরিভেটিভ যদি আমি বের করতে চাই তাহলে আমাকে কয়টা টার্ম নিতে হবে, কয়টা টার্ম, তিনটা টার্ম নিতে হবে, অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ টার্ম পর্যন্ত যেগুলো আছে অতটুকু পর্যন্ত নিতে হবে। ঠিক আছে, সো আমাদের এখান থেকে আমি সেকেন্ড ডেরিভেটিভ টার্মটা আমরা পেয়ে যাব। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ আমরা অলরেডি পেয়ে গেলাম যে ওটাকে আমরা ফাইনাইট ডিফারেন্স মেথডে কিভাবে আমরা কনভার্ট করতে পারি, একই রকম ভাবে সেকেন্ড ডেরিভেটিভকেও আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এই যে ম্যাশ জেনারেশন এতক্ষণ ধরে আমরা যেটা পড়ে আসছি, ম্যাশ জেনারেশনটা কিভাবে হয় যে আমাদের এক্স অক্ষের প্যারালাল এবং ওয়াই অক্ষের প্যারালাল কতগুলো লাইন যদি আমরা নেই এবং ওই লাইনগুলোর ইন্টারসেকশনে যেগুলো আছে সেগুলোই বলা হচ্ছে ম্যাশ বা গ্রিড। ওকে, তাহলে এখানে বলা হচ্ছে 0 টু L পর্যন্ত একটা রেক্টেঙ্গুলার নেওয়া হয়েছে। সো এখানে আমাদের এই যে এক্স বরাবর দুটো পয়েন্টের মাঝখানে যে ডিসটেন্সটা সেটাকে আমরা h বলেছি, আর টি অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বরাবর দুটো পয়েন্টের মাঝখানে যে ডিসটেন্সটা, হ্যাঁ, সেটাকে আমরা কে দ্বারা ডিফাইন করেছি। ঠিক আছে, একটু আগে আমরা স্ট্যান্ডার্ড 5 পয়েন্ট বা স্ট্যান্ডার্ড 4 পয়েন্ট আমরা যেটা পড়ে আসছি সেটাই। তাহলে দেখো আমাদের ফার্স্ট ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ কে ডিফারেন্স ইকুয়েশনে আমরা করতে পারি, ফার্স্ট ডেরিভেটিভ কে ব্যাকওয়ার্ড ডিফারেন্স, ফার্স্ট ডেরিভেটিভ সেন্ট্রাল ডিফারেন্স এন্ড দেন সেকেন্ড ডেরিভেটিভ দ্য সেম। ঠিক আছে, একই রকম ভাবে যদি টাইম ডেরিভেটিভ হয় তাহলে আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে শুধুমাত্র চেঞ্জ হবে টিটা চেঞ্জ হবে, অর্থাৎ আমাদের জেটা চেঞ্জ হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের টার্গেট হচ্ছে এখন হাইপারবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমাদের একটা ফাইনাইট ডিফারেন্স মেথডে আমরা বের করব। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমাদের একটা ফাইনাইট ডিফারেন্স একটা হাইপারবোলিক ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা এখানে দেওয়া আছে del 2 u del t স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার অফ del 2 u del x স্কয়ার। ওকে, দেন এখান থেকে এটার ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে আর বাউন্ডারি কন্ডিশনাল দেওয়া আছে। হ্যাঁ, সো আমাদের কাজ হচ্ছে এটা একটা হাইপারবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, খেয়াল রাখতে হবে প্যারাবোলিকের ক্ষেত্রে আমাদের ডেল ইউ ডেল টি ছিল, হ্যাঁ, দেন ডান দিকটা সেম ছিল, কিন্তু হাইপারবোলিকের ক্ষেত্রে দুটোই হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, টাইম এবং স্পেস দুটোই হচ্ছে সেকেন্ড অর্ডার, কিন্তু আমাদের প্যারাবোলিক পার্শিয়ালের ক্ষেত্রে আমাদের টাইমটা হচ্ছে ফার্স্ট অর্ডার ছিল, স্পেসটা ছিল সেকেন্ড অর্ডার, খেয়াল রাখতে হবে।
এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে হাইপারবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা কিভাবে ফাইনাইট ডিফারেন্স মেথডে আমরা কনভার্ট করতে পারি, দ্যাটস কল এক্সপ্লিসিট অথবা ইমপ্লিসিট। তাহলে আগে আমরা বলেছিলাম যে আমাদের এক্সপ্লিসিট আছে, ইমপ্লিসিট আছে। তাহলে দেখো, যখন এক্স এর সাপেক্ষে ডিরাইভেটিভ হবে সেকেন্ড অর্ডার যেহেতু, তাহলে আমাদের আইটা চেঞ্জ হবে। ওকে, আবার টি এর সাপেক্ষে যখন ডিরাইভেটিভ হবে আই কিন্তু চেঞ্জ হবে না, চেঞ্জ হবে এন অথবা জে, তুমি যেভাবে ডিফাইন করো। একটু আগে আমরা এন দ্বারা ডিফাইন করেছি, এখন আমরা সেটাকে জে দ্বারা ডিফাইন করছি, হোয়াটএভার ইট ইজ। তাহলে আমি যদি এখানে টি ডেরিভেটিভ কে যদি n দ্বারা ডিফাইন করি, তাহলে বলতে হবে n প্লাস 1 i কমা n দেন i কমা n মাইনাস 1। এখানে যে দ্বারা প্রকাশ করা হয়েছে, কোনো সমস্যা নেই, শুধু ইন্ডেক্স গুলো ঠিক করে লিখতে হবে। তাহলে এখন আমরা এখান থেকে সেকেন্ড ডেরিভেটিভ এর স্পেসের মান, সেকেন্ড ডেরিভেটিভ এর টাইমের মান আমরা বসিয়ে দেওয়ার পরে যে ইকুয়েশনটা আমরা ডিরাইভ করব সেটাই হচ্ছে আমাদের এক্সপ্লিসিট স্কিম পরে হাইপারবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। কথা বুঝে আসছে? কেউ কোনো কথা বলতেছো না, তোমরা কি আসলে জি, স্যার। বুঝতেছো? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো আমাদের আমাদের কাজটা হচ্ছে মেইনলি কাজ যেটা একটু খেয়াল করতে হবে যারা ক্লাসে আসি কষ্ট করে। তাহলে আমরা বলেছিলাম যে এটা হচ্ছে তোমার ব্যাপারটা এরকম যে ইউ অফ টি টি কে, এটা হচ্ছে আমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন ধরো এটা আলফা হইতে পারে, বিটা হইতে পারে, না হইলেও কোনো সমস্যা নাই। দেন দিস ইজ ইকুয়াল টু ইউ অফ এক্স এক্স। এটা হচ্ছে আমাদের হাইপারবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে ফাইনাইট ডিফারেন্স মেথড যদি আমি ইউজ করি, এই আমার টি ডেরিভেটিভ কে আমি ডিফারেন্স ইকুয়েশনে নিয়ে যাব, আবার এই সেকেন্ড অর্ডার এক্স ডেরিভেটিভ কেও আমি ডিফারেন্স ইকুয়েশনে নিয়ে যাব। তাহলে ডিফারেন্স ইকুয়েশনে নেওয়ার পরের কাজ কি? এটাকে অ্যালজেব্রিক এক্সপ্রেশনে নেওয়া যাবে। এই যে এটা মানগুলো বসিয়ে দেওয়ার পরে যে এটা আসছে, এইটা হচ্ছে আমাদের একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। কারণ এখানে তুমি আই এর মান, জে এর মান যাই ধরো না কেন, আই এর মান একটা ধরবা, জে এর মান একটা ধরলে একটা ইকুয়েশন পাওয়া যাবে। এরকম আই এর মান নেক্সট টাইম একটা, আবার জে এর মান আরেকটা যদি আমরা ধরি, তাহলে এরকম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ফর্ম করা যাবে। এবং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশনের টেকনিক যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা করতে পারি। ওকে, তাহলে এই যে আমাদের লেভেল আছে, লেভেল মানে এটা হচ্ছে কারেন্ট লেভেল। হ্যাঁ, এটা হচ্ছে আমার ব্যাকওয়ার্ড গেলে জে মাইনাস 1, আর এটা আপওয়ার্ড হচ্ছে আমাদের জে প্লাস 1। তাহলে আমরা কি করলাম? এইটা হলো আমার এক্সপ্লিসিট স্কিম ফর এ হাইপারবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন যদি ইমপ্লিসিট থাকে তাহলে আমরা ইমপ্লিসিট আমরা করতে পারবো। এখন হচ্ছে কম্পিউটেশনাল প্রসিডিউর। তাহলে আমি প্রথমে কি করলাম? ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমি একটা স্কিম নিয়ে নিলাম। তাহলে এই স্কিমটা আমি যদি কম্পিউটারে যদি কোড লিখি, এখান থেকে আমাকে ডিফাইন করে দিতে হবে। হ্যাঁ, আমাদের অনেক সময় বিভিন্ন ধরো ম্যাথল্যাব অথবা ম্যাথমেটিকা বা সি প্লাস প্লাস, ইভেন পাইথন দিয়ে এখন তো খুব বেশি ইউজ হয়। এটা যদি আমরা করতে চাই তাহলে কম্পিউটেশনাল প্রসিডিউরের মধ্যে আসতে হবে। সেটা কি? যে এক্সপ্লিসিট মেথড যেটা আমরা বের করলাম, এই যে 3 লেভেল, যে 3 লেভেল কিভাবে হলো? কে পারে একটু বলো তো? মিঠু পারবা? এই মেথডটা, এটা একটা 3 লেভেল স্কিম বলা হচ্ছে। কেন এটা 3 লেভেল স্কিম? স্যার যে লেভেল হচ্ছে তিনটা করে, যে আই এবং জে এর। হ্যাঁ, গুড। না, জে আই এরটা ধরার দরকার নাই, তুমি জে এরটাই ধরবা। কারণ জে মানে হচ্ছে এন, এন মানে হচ্ছে কারেন্ট লেভেল, এটা নেক্সট লেভেল হচ্ছে তোমার জে প্লাস 1, আর তার আগেরটা হচ্ছে জে মাইনাস 1। তাহলে ধরো এখানে জে মাইনাস 1 আছে, ওকে, জে আছে, আর একটা হচ্ছে জে প্লাস 1। তাহলে জে প্লাস 1টা হচ্ছে আননোন। ওই আগে যেটা আমাদের এন প্লাস 1 ছিল, হ্যাঁ, সেটাই হচ্ছে এখানে জে প্লাস 1। এই জন্য আসলে ইন্ডেক্সটা একরকম দিলে ভালো হয়। তাহলে এইটা একটা 3 লেভেল স্কিম। তাহলে এই 3 লেভেল স্কিমের ক্ষেত্রে এখানে বলা হয়েছে we need the data in the 2 time level is t equal to 0 and then t equal to k. তাহলে t equal to 0 মানে কারেন্ট লেভেল, ওকে।
সো এখান থেকে আমাদের এই কন্ডিশন গুলো, বাউন্ডারি কন্ডিশন বা ইনিশিয়াল কন্ডিশন যেগুলো আছে, এগুলো আমরা এখানে ইউজ করব। এখানে ইউজ করার পরে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে যেমন ধরো এইটার ক্ষেত্রে তুমি যদি এখানে i ইকুয়াল টু যদি 0 বসাও, তাহলে দেখবা যে i অফ 0,1, তাহলে এটা 1, ঠিক আছে, 1 তো টাইম আমার, কিন্তু আমার এখান থেকে i এর মান যদি 0 বসাও, তাহলে 0,-1, তাহলে টাইম ডিরাইভেটিভ টাইম তো নেগেটিভ হতে পারবে না, তাই না? আমি কি বুঝাতে পারতেছি? এই যে এখানে যেটা আছে, এই যে আমাদের i-1, i এর মান যদি 0 ধরো, তাহলে নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা করি কি, এই যে নেগেটিভ মানটাকে, হ্যাঁ, আমাদের কিছু আমাদের ইমাজিনারি পয়েন্ট আছে, যে আমাদের যে একটু আগে যেটা বললাম, ধরো আমার এখানে এটা হচ্ছে আমার বাউন্ডারি, এইটা হচ্ছে আমার বাউন্ডারি। তাহলে এখন আমি যদি এখানে i এর মান যদি আমি 0 বসাই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার টাইমটা যেটা -1 হয়েছে। তখন আমরা করি কি, যে এখান থেকে একটা পয়েন্ট আমরা এখানে কনসিডার করে নিই, লেফটে অথবা রাইটে, অর্থাৎ বাউন্ডারির বাইরে একটা পয়েন্ট কনসিডার করি। তাহলে করে সুবিধাটা কি, যে আমার এখানে যে টাইম লেভেলটা মাইনাস আসছে, সেটাকে আমরা রিপ্লেস করে দিই। এইটা এখানে একটু দেখানো হয়েছে। এই যে আমাদের এখানে একটা পয়েন্ট চলে আসছে, u অফ i-1, রাইট? সো এই i-1 টাকে আমরা তখন এটাকে রিপ্লেস করে দিই। এই যে u অফ i-1 ক্যান বি রিটেন অ্যাজ u অফ i1। তার মানে এখন আমি যদি i ইকুয়াল টু 0 বসাই, আলটিমেটলি আমার 0 অফ -1 ইকুয়াল টু 0 অফ 1। তার মানে আমার নেগেটিভ মানটাকে আমি পজিটিভ মান দিয়ে আমি রিপ্লেস করে দিচ্ছি। ইন দ্যাট কেস এখান থেকে আমাদের প্রবলেমটা কিন্তু আমরা ভালোভাবে সলভ করতে পারি। সো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, তোমরা ইচ্ছে করে ট্রাই করতে পারো। সেটা হচ্ছে যে একটা ওয়েভ ইকুয়েশন দেওয়া আছে, আমরা জানি হাইপারবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, আরেকটার নাম হচ্ছে ওয়েভ ইকুয়েশন। বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে, ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, ঠিক আছে, এবং ইনিশিয়াল একটা ভ্যালু দেওয়া আছে। সো এখান থেকে আমাদের বলা হচ্ছে k এর মান 0.1 কনসিডার করতে, h এর মান 0.1 কনসিডার করে, হ্যাঁ, এখানে ফর 5 টাইম লেভেলের মানটা বের করতে বলা হচ্ছে, ঠিক আছে। সো এক্সাক্ট সলিউশনটা সামহাও আমরা জানি, যেহেতু আমাদের নিউমেরিক্যাল সলিউশনের সাথে কম্পেয়ার করতে হয়। ওকে, সো এখন আমাদের ওই যে নিউমেরিক্যাল স্কিম আমরা যেটা পেয়েছি, সেখানে আমরা চলে যাব কোথায়? এই যে আমাদের ইভেন এই স্কিমটাতে গেলেও হয়, কারণ এখানে তো আমরা নেগেটিভ মানটাকে আমরা রিপ্লেস করেছি, অথবা এইটা, এইটা হচ্ছে আমার এক্সপ্রেসিভ স্কিম। সো এই স্কিমটা আমরা ডিরেক্টলি এখানে লিখতে পারবো, রাইট? লিখে এখান থেকে ডাইরেক্ট ওটা ক্যালকুলেশন করে, ওটা অবশ্য কম্পিউটেশন ইউজ করে বা কোডিং ইউজ করে ওটার সলিউশনটা বের করে দিয়েছে। ওটা আমরা অতগুলো তো পারবো না, আমরা ম্যানুয়ালি করতে গেলে তখন এটা সব গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন দেখিয়েছে। তাহলে এই গেল তোমার এক্সপ্রেসিভ মেথড, ঠিক আছে। এবার আসি আমরা ইমপ্লিসিট মেথড। তাহলে ইমপ্লিসিট মেথডের জন্য ঠিক একই অবস্থা। এখান থেকে আমাদের এই যে টাইম ডেরিভেটিভে আমাদের যে -1 +1, আর যখন আমরা ইমপ্লিসিট স্কিমে যাব, তখন আমাদের আগের মতো একটা হচ্ছে আমার কারেন্ট লেভেল যে, আর একটা হচ্ছে নেক্সট লেভেল যে +1। ওকে, সো এটার মানটা যখন আমরা বের করব, তাহলে এটা হয়ে গেল আমার ইমপ্লিসিট স্কিম, এবং এখানেও আমাদের কম্পিউটেশনাল প্রসিডিওর আছে, ঠিক আছে। সো মোটামুটি আমি এটা বোঝানোর উদ্দেশ্যটা হচ্ছে এই জন্য, যে যদি আমার ফাইনাইট ডিফারেন্স মেথডে কোনো একটা প্রবলেম যদি থাকে, সেটাকে আমরা কিভাবে ডিফারেন্স ইকুয়েশনে কনভার্ট করতে পারি, সেটা মনে হয় আমাদের এখান থেকে বোঝা যাওয়া উচিত। যে আমাদের যদি ফার্স্ট ডেরিভেটিভ থাকে, আমরা কিভাবে এটাকে ডিফারেন্স ইকুয়েশনে আমরা ডিফারেন্সে আমরা নিয়ে যেতে পারি, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড বা সেন্ট্রাল, ইভেন ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার। তাহলে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে, এটা থেকে আমরা ডিফারেন্স ইকুয়েশনে নেমে যাব। ডিফারেন্স ইকুয়েশনে নেওয়ার পরে এটাকে আমরা সিস্টেম অফ অ্যালজেব্রিক ইকুয়েশন বা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে নিয়ে যাব, দেন ওটার সলিউশন পাওয়া যাবে, ঠিক আছে।
তাহলে আজকে এ পর্যন্তই রইলো। তোমাদের কাজ হচ্ছে আমাদের শঙ্করা রামের যে বইটা আছে ডিরাইভেশন গুলো আছে, ঠিক আছে? সো ওই ডিরাইভেশন গুলো থেকে দুই একটা প্রবলেম আমরা তো প্যারাবোলিক থেকে আমি ফিক্স করে দিলাম, তোমরা এগুলা ট্রাই করবা। আর হাইপারবোলিক থেকে আহ এখানে আমাদের এক দুইটা প্রবলেম আছে, সেটা আমরা একটু করে নেবো আর কি। যেমন ধরো তোমাদের কি থার্ড এডিশনের বইটা আছে? শঙ্করা রামের থার্ড এডিশনের বইটা আছে? সবার কাছে নাই স্যার, কয়েকজনের কাছে আছে। আচ্ছা, থার্ড এডিশন যাদের কাছে আছে তারা একটু মার্ক করে নাও, পেজ নাম্বার 260 একটা প্রবলেম দেওয়া আছে, আর একটা হচ্ছে 259। হ্যাঁ, এই দুটো প্রবলেম একটু করে নিতে হবে। তাহলে আমরা এখন এখান থেকে যেটা করব সেটা হচ্ছে একটা হাইপারবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে ওটার এক্সপ্লিসিট স্কিমের মানটা আমরা বের করব, এবং এই এক্সপ্লিসিট স্কিমটা ইউজ করে একটা বা দুটো প্রবলেম একটু সলভ করব। তাহলে এক্সপ্লিসিট স্কিমটা বের করার টেকনিক হলো তো নাকি, যে আমাদের জাস্ট এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ডেরিভেটিভটা আমরা কিভাবে মাইনাস ডিফারেন্সে নিয়ে যেতে পারি, তারপর আপনি যদি কষ্ট করে একটু ওই পেজ দুটো মানে কোনোভাবে যদি আমাদের দিতে পারতেন, মানে দুই তিনজনের কাছে হয়তো বা আছে, বাকি আমরা কেউ ম্যানেজ করতে পারি না এই বইটা। মানে পেজটা হলে পেজের পিকচারটা বা হলেও আমরা মানে একটু প্র্যাকটিস করতে পারতাম বাসায়। এখন তো সব বসেই থাকি সারাদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 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 দিয়ে দিচ্ছি। হুম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি দিয়ে দিব। ঠিক আছে, সো আমাদের এই তিনটা জিনিস আমাদের একটু লাগবে। আর দেখি যদি আমি পারি স্টেবিলিটিটা অবশ্য আমি মাস্টার্সে দেখাই, ইয়ারে দেখানোর জন্য, কারণ আমাদের আরো কিছু টপিক রয়ে গেছে। একটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু প্রবলেম, আর একটা আচ্ছা তোমাদের কি ইয়াটা দেখাইছিলাম, আহ কি বলে এটাকে, কার ফিটিং কে দেখানো হয়েছে? স্যার এই দুটো টপিক আমাদের বাকি আছে সোফার। আচ্ছা, ঠিক আছে, আমি এটা সেভ করে আমি ওটা তোমাদেরকে হয়তো দিতে পারবো আর কি। স্যার আপনার স্লাইডটা দিয়ে দিলে ভালো। স্লাইড তো আসলে এগুলা তো বুঝতে গেলে ঝামেলা হয়ে যায়। আমি তো বিভিন্ন সময় ওই যে দেখো না, আজকে তোমাদেরকে পড়ানোর জন্য এই যে এখন যেটা দিয়েছি এটাও আমি নেট থেকে নিলাম, কিন্তু ওই স্যার এটা না স্যার, ওই যে স্যার আপনি যেটা বানাইছেন আর কি, ওটা আর কি দিয়ে দিলে ভালো স্যার। এগুলো তো পাবো স্যার, পাওয়ার পয়েন্ট স্লাইডটা। পাওয়ার পয়েন্টে যেটা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ওকে, সবাই ভালো থাকো। হ্যাঁ, আর দেখি যদি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, দিব, কোনো অসুবিধা নেই। আমি আসলে এগুলো এখনো অ্যারেঞ্জ করিনি তো। ঠিক আছে, আমি আমি একটু ইয়ে করে নেই, তারপরে অবশ্যই দেবো তোমাদেরকে। যে ও বললো বইটা আবার স্ক্যান করতে হবে, স্ক্যান করে ওখানে দিতে হবে। ঠিক আছে, আমি ওটা দিচ্ছি তোমাদেরকে। ওকে তাহলে, হ্যাঁ, ভালো থাকো সবাই।